হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তো দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 মাধ্যমিক 2026। এবছরে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আর এই বছরে মাধ্যমিক 2026 তোমাদের অঙ্ক পরীক্ষায় অঙ্কের রেজাল্ট ভালো হতে চলেছে, কারণ তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। প্রত্যেকটা মডেল সেট তোমাদের ধরে ধরে শেখাচ্ছি এবং কোনো অঙ্ক সমস্যা হবে না, যেহেতু আমি অঙ্ক ডিটেলসে বুঝাই এবং তাড়াহুড়ো করে বুঝাই না, সময় দিয়ে অঙ্ক বুঝাই আমি। আজকে তোমাদের মডেল সেট 12-11 অবধি দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি ক্লাসগুলো, আগের ক্লাসগুলো, তুমি আগের ক্লাসগুলো দেখবা। 1 থেকে 11 নম্বর মডেল সেট দেওয়া হয়ে গেছে, আজকে আমাদের 12 নম্বর মডেল সেট। তো চলো আমরা বেশি দেরি করবো না, আমরা চলে যাবো আজকের ক্লাসে। আজকের ক্লাসে দেখো প্রথম অঙ্কে আমরা চলে যাবো। 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছি। 1000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 1331 টাকা হলে বার্ষিক সুদের হার বের করতে বলেছে। সমূল চক্রবৃদ্ধি বলেছে। দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্র আমাদের জানতে হবে। সমূল চক্রবৃদ্ধির সূত্রটা তোমরা জানবা। সমূল চক্রবৃদ্ধি বলতে যেটাকে সুদ আসল বলা হয়, তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কী হবে? সেটা হবে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, আর এন হচ্ছে সময়টা। এখানে বার্ষিক সুদের হার 8টা বেরোবে। আচ্ছা, এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি, এটা তো আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র, আর সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 1331। তো চলো এখানে মানগুলো বসাই। দেখো পি বলতে আসল 1000 টাকার, এটাই আমাদের আসল, যে টাকার কথা বলা হবে 1000 টাকার 3 বছরের, তাই না? আসলটা তোমাদের বুঝতে হবে যে আসলটা আমাদের 1000 টাকা। তা 1000 টাকার, আর এখানে 1 প্লাস সুদের হার, এই সুদের হারটাতে আমাদের বের হবে, 8টা রেখে দিলাম। আর সময় 3 বছর বলেছি, তাহলে এনের জায়গায় আমরা 3 বসিয়ে দেবো, আর এদিকে 1331। চলো আমরা এটা সরল করে দেখো, এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব। তাহলে এখানে আমরা করব 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার, এটা আমাদের 3 আছে, হোল টু দি পাওয়ার 3, আর 1331, তার নিচে আমরা দেখো 1000 নামিয়ে দিলাম। এই যে দেখো 1 প্লাস r/100 হোল কিউব। দেখো তো আমরা 1331 এর ঘনমূলটা আমাদের জানতে হবে। 1331-এর ঘনমূল তোমাদের জানতে গেলে 1331-এর লসাগু করবো। দেখো 1331-এর ঘনমূল হবে 11, আর 1000-এর ঘনমূল হবে 10, ঠিক আছে? যেটা আমি সহজভাবে বলে দিলে পরে। তাহলে এই যে দেখো তার হোল কিউব, মানে 11-এর কিউব, 11কে 3 বার গুণ করলে 1331 পাবা। আচ্ছা, তোমরা বুঝবা কী করে 11 হবে? তার জন্য আছে লসাগু। এই যে 1331-কে তোমরা লসাগু করবা, দেখো লসাগুটা কিন্তু 11 দিয়ে যাবে। 11কে 11, চলো আসলে এখানে 2 23, 23 বলতে 11 দিয়ে 22, আর তো এখানে 22, তো 1 বাঁচলো, 1 11, 11কে 11, 121, আবার 11 দিয়ে যাবে। 11কে 11, 11কে 11 লসাগু একদম। দেখো 3টি 11 বলে আমরা এই যে ঘনমূল বুঝতে পারলাম যে 1331-এর ঘনমূল হচ্ছে 11 হবে, কারণ এখানে 11, 3টি 11 আছে, তো এই যে ঘনমূলটা কত হবে? 11। তো 11 বসিয়ে দিলাম। আর একইভাবে 1000-এর ঘনমূল করবা, ঠিক আছে? তোমরা যেভাবে লসাগু করে করতে পারো, এবার 10 পেয়ে যাবা। আচ্ছা চলো এবার সূচকের নিয়মে উভয় পক্ষে পাওয়ার সমান, তো মূল সংখ্যা আমার সমান লিখে দেবো 1 প্লাস r/100, আর এদিকে 11/10। তো এখান থেকে সরল করে আমরা আর এর মানটা বের করে নিব। তো দেখো r/100 থেকে 11/10 মাইনাস 1, তাহলে এখানে আমাদের করতে হবে কি? ভগ্নাংশের যোগবিয়োগ করতে হবে। তারপর ডান দিকে ভগ্নাংশের যোগবিয়োগ, লসাগু 10, 11, এটা 10-এর 10, তবে এখানে একটা শূন্য কেটে দিলাম। তাহলে r/10 সমান সমান, এখানে আমাদের দেখো এই যে 11 থেকে 10 চলে গেল, এখানে আমাদের কিন্তু 1 হয়ে গেল। এবার এখান থেকে যদি আর এর মানটা বের করতে চাও, তা বর্গমূল করে 10-এর 10, দেখো 10%, বার্ষিক সুদের হারটা কত? 10%। দেখো 10% আমাদের অপশানে কোথায় আছে? এ নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা এ নাম্বার। 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, এই যে রাশিগুলি আছে, এই যে করণীয় রাশি আছে,
ঠিক আছে। তো এদের গুণফল বের করতে বলেছে। করণের গুণফল আমরা করবো এখানে। এখানে লক্ষ্য করো তোমরা যে এটা এর সঙ্গে তুমি একে তৈরি করো, মানে আমি যদি এখানে লিখি দেখো পাশাপাশি লিখবো 5 মাইনাস √3 আর 5 প্লাস √3, জি প্রথমটা আর চতুর্থটা আমরা এক জায়গায় করে দিলাম। এবার করব আমরা এই যে দ্বিতীয় আর তৃতীয়। দ্বিতীয়টা আছে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, এদেরকে এক জায়গায় রেখে দিলাম। এভাবে করলাম এই জন্য এখানে আমাদের দেখো সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানেও সূত্র পড়ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এ এটা বি ধরে। তো চলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমরা সবাই জানো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমাদের আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আমরা পুট করে দেবো। তাহলে আমাদের দেখো তোমরা লক্ষ্য করো সূত্রটা এই পার্টটা সাজানো আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখতে পারবো। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এখানে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার করতে পারবো, এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আচ্ছা তাহলে এবার দেখো এখানে 5 স্কোয়ার কত হবে 25 হবে মাইনাস, আর √3 স্কোয়ার আমরা 3 পেয়ে যাব। আবার এখানে √3 স্কোয়ার আমরা পেয়ে যাব 3, আর 1 স্কোয়ার আমরা 1 পেয়ে যাব। আচ্ছা এটা 25 থেকে 3 বিয়োগ করো, 25 থেকে 3 বিয়োগ করবা তোমরা পেয়ে যাবা 22 পেয়ে যাবা, আর এটা 2, 22 দিয়ে কত 22 দিয়ে হবে আমাদের 44। দেখো অ্যান্সারটা কিন্তু আমাদের 44, বি নাম্বার অপশানটা মিলছে। আচ্ছা 3 নম্বর প্রশ্নটা বলছি একটি নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণের সংখ্যা আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো আমরা যে প্রশ্নটা বোঝার জন্য ছবিটা তৈরি করি। দেখো আমাদের এখানে একটি বৃত্তের কথা বলা হয়েছে, তাহলে আমরা এই যে দেখো একটা বৃত্ত তৈরি করছি। এবার বলেছে একটি নির্দিষ্ট বৃত্তচাপের উপর, বৃত্তচাপ দেখো আমি ধরো এই যে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, এটা নিলাম এই যে এখানে একটা এ বিন্দু নিলাম, আর এখানে ধরো এটা একটা পি বিন্দু, আর এটা আমরা নিলাম বি বিন্দু। তাহলে বৃত্তচাপটা নিলাম এই যে দেখো এপিবি, এই বৃত্তচাপের উপর অবস্থিত আমরা বৃত্তস্থ কোণ তৈরি করছি। আমি দুটো কোণ তৈরি করে দেখাচ্ছি তোমাদের। আমি দেখো এখান থেকে এই যে একটা কোণ, এই যে কোণ, আর এই যে একটা কোণ, এই যে দেখো। তাহলে এখানে নাম দেব এ বি, এটা নাম দিলাম সি, এটা নাম দিলাম ডি। তাহলে দেখো একই বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ নিয়েছি আমরা। এটা একটা বৃত্তস্থ নিয়েছি এসিবি কোণ আর এডিবি কোণ। এবার আমাদের এখানে যে জানতে হবে দেখো তোমাদের যেটা বলেছে যে এই যে একই বৃত্তচাপের উপর কতগুলি বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। তো আমি এখানে দুটো তৈরি করেছি, আমি চাইলে আরও তৈরি করতে পারবো। এই যে এখান থেকে এভাবে তোমরা যত খুশি তৈরি করতে পারো, অনেক তৈরি করা যাবে, তাই না? তো এখানে আরেকটা কথা বলে দেবো তোমাদের যে এই যে বৃত্তস্থ কোণগুলো সমান হবে, এরা যতগুলি কোণ তৈরি করো না কেন সব বৃত্তস্থ কোণগুলো সমান হবে। একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণগুলো সমান। আর এখানে কোণ সংখ্যা জানতে চেয়েছে কতগুলি বৃত্তস্থ কোণ তৈরি হবে। এখানে কিন্তু অসংখ্য বৃত্তস্থ কোণ তৈরি হবে, তুমি যত খুশি তৈরি করতে পারো। তুমি এখান থেকেও তৈরি করতে পারো একটা, এই যে দেখো এভাবে, তাহলে এই একটা বৃত্তস্থ কোণ তৈরি হয়ে গেল। তাহলে যেটা কথা বলেছে এখানে একটি নির্দিষ্ট বৃত্তের, এই যে একটা বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের উপর, এই যে আমাদের বৃত্তচাপটা আছে এপিবি, একটি নির্দিষ্ট বৃত্তচাপের উপর অসংখ্য কিন্তু বৃত্তস্থ কোণ আমরা পাবো। অসংখ্য দেখো আমাদের ডি নাম্বার অপশানটা আছে। 4 নম্বর প্রশ্নটা দেখো আমাদের এখানে ত্রিভুজের যে এ কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি, তাই ত্রিভুজটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ আছে। এই যে দেখো সমকোণী ত্রিভুজ, আমাদের এ কোণ মানে এটা এ, আর এ এটা বি, এটা সি নিয়ে নিলাম। তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা তাহলে এবার দেখো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ নিয়ে কত হবে, এই দুটো কোণের যোগফল হবে 90 ডিগ্রি। মানে আমাদের এই যে বি কোণ প্লাস সি কোণ
এদের যোগফলটা হবে 90 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। এই যদি একাই 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে দুজনে মিলে আছে 90 ডিগ্রি। এখান থেকে আমি যদি বি কোণটা যদি বের করে নিই, তাহলে 90 ডিগ্রি মাইনাস সি কোণ। এবার চলো আমরা এখানে যে বলেছি রাশিটা, আমাদের রাশিটা আছে সাইন এ স্কোয়ার, সাইন স্কোয়ার এ আছে, প্লাস কস স্কোয়ার বি আছে, প্লাস কস স্কোয়ার সি আছে। আমরা মানগুলো বসিয়ে দিই। দেখো এর মান আমাদের 90 ডিগ্রি, এ কোণটা। দেখো এখানে কিন্তু কোণ চিহ্ন দেওয়া নাই, এ বি সিগুলো কিন্তু কোণ, এ বি সি ত্রিভুজের 3টি কোণ। সাইন স্কোয়ার এ কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা দেখো এ কোণের জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিলাম। এবার এখানে লক্ষ্য করো, এই যে কস স্কোয়ার বি কোণের মানটা বের করে রেখেছি 90 ডিগ্রি মাইনাস সি কোণ। আচ্ছা এখানে কোণ চিহ্ন দিলাম না, আমরা এইভাবে সি দিয়ে বোঝাবো যেটা কোণ আছে, সি কোণটা কোণ, প্লাস কস স্কোয়ার সি। এবার দেখো সাইন 90 ডিগ্রি মান আমরা 1 জানি, তাহলে সাইন 90 ডিগ্রির জায়গায় 1 বসালাম, স্কোয়ার আছে দিলাম স্কোয়ারটা। এবার দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা মনে করো, পুরো কোণের সূত্র, এটা আমরা সাইন থিতা পেয়ে যাব, মানে সাইন স্কোয়ার সি হয়ে যাবে। কস 90 ডিগ্রি মাইনাস সি, তো সাইন সি, স্কোয়ার আছে তো স্কোয়ার দিব, আর এদিকে তো আমাদের কস স্কোয়ার সিটা আছে, আমরা বসিয়ে দিলাম। আচ্ছা 1 স্কোয়ার 1। এবার তোমরা এখানে দেখো সাইন স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার সি, মানে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার এদের সমষ্টি, কোণটা যদি একই থাকে তাহলে এদের মান 1 হয়ে যাবে, তাহলে এর মানটা 1। আমরা জানি যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা সমান সমান 1 হয়। দেখো আমরা এর মান 1, এটা 1 পেয়ে গেলাম, তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, 2 চলে আসলো আমাদের। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 2, ঠিক আছে। এই যে এর মানটা যে বের করতে বলেছিল, দেখো আমরা কিন্তু 2 পেয়ে গেছি, সি নাম্বার অপশানটা মিলেছে। আচ্ছা এবার চলে যাবো আমরা 5এর প্রশ্ন। দেখো 5এর প্রশ্নটা আমাদের বলেছে কোনো ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা এখানে দেখো লক্ষ্য করো, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে, আর দেওয়া আছে ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, প্রতিটি তল। দেখো ঘনক বলতে আমি যদি ঘনকের ছবিটা দেখাই তোমাদের, লুডুর ছক্কা একটা উদাহরণ আমরা নিতে পারবো ঘনকের। তাহলে এই যে দেখো তোমরা যখন ঘনকটা আঁকবা, একটা বর্গক্ষেত্র তল এখানে নাও, তোমাদের জানতে হবে ঘনকের 6টি তল থাকে এবং প্রত্যেকটি তল হবে বর্গক্ষেত্র আকার। যে আমি দেখো এভাবে আরেকটা বর্গক্ষেত্র তল তৈরি করে নিলাম, আর এইভাবে যোগ করে দাও, এভাবে যোগ করে দাও। এই যে আমাদের দেখো ঘনক বস্তু, আমাদের একটা ঘনকের 6টি তল থাকবে, আর সেই তলগুলো বর্গক্ষেত্র। এক একটা মানে একটি তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, যে কোনো একটি তলের কর্ণের দৈর্ঘ্য। দেখো তা আমরা ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম, তো ঘনকের ধারের দৈর্ঘ্য যদি এ হয়, তা ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কী হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কী জানি আমরা জানি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আর এটাই হচ্ছে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। এই যে কর্ণটা আছে, ঘনকের একটি তল বলতেই বর্গক্ষেত্র, এটা জানতে হবে। আচ্ছা যেটা কিন্তু আমাদের দেওয়া আছে, এই যে ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য আমরা বের করলাম, ঘনকের ধারের দৈর্ঘ্য এ ধরে, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 5√2। এখান থেকে দেখো আমরা এর মানটা পেয়ে যাবো, √2 কেটে দাও, তাহলে এ সমান সমান 5, মানে আমরা পেয়ে গেলাম ঘনকটির ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো ঘনকটির ধারের দৈর্ঘ্য পেয়ে গেলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। এখন আমাদের জানতে হবে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা। তো এই যে ঘনকের কর্ণ দেখো, এটা তো আমাদের ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাই না। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেখো এইভাবে নিয়ে, এই যে কর্ণটা তোমার যে একটা ঘর মনে করো, ঘনকাকৃতিতে একটা ঘর আছে ধরো, সেই ঘরের এক কোণ থেকে এক কোণ একদম এইভাবে করে চলে যাবে কর্ণটা, মানে ঘনকের কর্ণ এটা বড় হবে। এই যে আমাদের দেখো, তো ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহু তো আমরা 5 পেয়ে গেছি, দেখো এটা সরল করে নাও, এটা আমরা পেয়ে যাবো 5√3। তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য
5√3 একক। চলো দেখো তো কোথায় আছে 5√3 একক, সি নাম্বার অপশানে আছে। আচ্ছা, এবার চলে যাবো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন। দেখো এখানে আমাদের কি বলেছে যে 1 2 3 থেকে এই যে স্বাভাবিক সংখ্যাগুলো দিয়েছে 1 2 3 ডট 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 এন অবধি আছে। এখানে এন যে কোনো সংখ্যা হতে পারে। এই রাশিগুলির গড় আমাদের এই অপশানে কোনটা হবে? দেখো গড় আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তা গড় আমরা কি করে পাবো? গড় পাওয়ার নিয়ম কি? যতগুলি সংখ্যা আছে সবগুলোকে যোগ করব, আর যোগ করে যতটি সংখ্যা থাকবে তা দিয়ে ভাগ করে দেব। দেখো এর যে গড়টা আমরা পাবো, যে 1 1 প্লাস 2 প্লাস 3 প্লাস চলছে 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 এন অবধি যাবে। আচ্ছা, আমরা এক কাজ করি, এন এর আগেরটা আমরা কত হবে? n-1 হবে, তারপরে প্লাস আমরা এন নিয়ে নিলাম। দেখো তোমাদের এটা জানতে হবে যে শেষে যদি এন হয় তাহলে এন এর আগেরটা কত হবে? এন থেকে 1 কম। এটা যদি 3 হয়, 3 থেকে 1 কম, 1 কমালে পরে 2, 2 থেকে 1 কমালে 1, এভাবে তো হবে। শেষেরটা যদি এন হয় তাহলে এন থেকে 1 কমাবো, তাহলে আগেরটা পেয়ে যাবো, এন এর আগেরটা। তাহলে দেখো n-1। এটা আমাদের দরকার আছে, যেহেতু অপশানগুলো মেলানোর জন্য আমাদের এটা নিতে হবে, তাহলে অপশানটা তোমরা মেলাতে পারবে না, এর আগেরটা আমরা নিয়ে নেব। আর দেখো সবগুলো রাশিকে যোগ করলাম আর ভাগ করে দেবো যতগুলি রাশি আছে। এখন রাশি কতগুলি আছে? 1 থেকে nটি, মানে nটা রাশি আছে, তাহলে n দিয়ে ভাগ। এটাই হলো আমাদের কি এই রাশিগুলির গড়। এবার চলো এটাকে সরল করে আমরা অপশানগুলো দেখবো যে কোনটা অপশান মিলছে। এখন সরলটা তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো এখন আমরা করবো কি, এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n-1, এখান থেকে আমরা ভাগ করে নিলাম, এখানে n দিয়ে দিলাম। আর এইদিকে এই যে n থাকলো তার নিচে n দিলাম, এবার পৃথক পৃথক করে নিলাম। তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, আবার এটাই ফিরে পাবা। আচ্ছা, এবার আমরা এখন করব কি, দেখো এই যে স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি, মানে 1 থেকে n-1 এতটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? তো তোমাদের একটা সূত্র জানতে হবে, সূত্রটা আমি এখানে দেখাচ্ছি। দেখো 1, 2, 3, ডট 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 ডট, এই যে আমাদের স্বাভাবিক সংখ্যা যদি n অবধি হয়, মানে কমা দিলাম না, আচ্ছা n অবধি, তাহলে এদের সমষ্টি কত হবে? দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n। এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্রটা, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। সেই সূত্রটা মনে রাখবা। সেই সূত্রটা হচ্ছে n ইন্টু n+1/2। ঠিক আছে? এই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টির যে সূত্রটা, nটি যদি স্বাভাবিক সংখ্যা থাকে 1 থেকে n অবধি, তাহলে সেই স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল হবে n ইন্টু n+1/2। এই সূত্রটা মনে রাখবা, এটা কিন্তু এখানে ব্যবহার হবে আমাদের। এখন দেখো আমাদের এই 1 থেকে n-1 এই সংখ্যাগুলির, এই স্বাভাবিক সংখ্যাগুলি আমরা যোগফল বের করব। আচ্ছা, আমি একটু সাজিয়ে নিই তোমাদের, তারপর তোমরা ভালো বুঝতে পারবা। এই যে nটা আছে না, এটাকে 1/n করে দিলাম, তারপরে আমরা এটা লিখছি আমরা, দেখো প্লাস n-1। এই যে এখান থেকে আমরা যোগ দেখাবো, আর এদিকে দেখো এটা তো n কেটে গেল, এখানে 1 দাঁড়িয়ে গেল। এবার দেখো যেটা আমি তোমাদের বলছিলাম, এই যে 1 থেকে n-1 এতটি স্বাভাবিক সংখ্যার যোগফল, এই সূত্র অনুসারে দেখো আমি দেখাচ্ছি তোমাদের। দেখো সূত্রটা আমাদের কি? সূত্রটা হবে, এখানে আমি গুণচিহ্ন দিয়ে দিলাম। দেখো সেটা সূত্রটা আমাদের আছে n বলতে কিন্তু এখন দেখো n-1 শেষেরটা দেখবা, n হচ্ছে n-1, তাহলে n-1, এই যে n-1 ইন্টু n+1, তাহলে n বলতে n-1, তাহলে এই যে n-1 প্লাস 1। এই যে দেখো একদম এই সূত্রটা কম্পেয়ার করো। ঠিক আছে? এই যে n এর জায়গায় আছে n-1, তো n এর জায়গায় n-1 আমরা বসাবো এই সূত্রে, আর বাই 2। দেখো আমরা কিন্তু এই 1 থেকে n-1 সংখ্যার, এই যে স্বাভাবিক সংখ্যার আমরা যোগফলটা এই যে বসালাম এই সূত্র অনুসারে। আচ্ছা, এইদিকে আমাদের 1 আছে। এবার চলো আমরা সরলটা করি। 1/n ইন্টু, আচ্ছা এটা আমাদের দেখো n-1, আর এখানে সরলটা দেখো +1 -1 কেটে যাবে, তাহলে এখানে আমাদের কিন্তু n থেকে যাচ্ছে বাই 2 প্লাস 1। আচ্ছা, এই n আর এই n কেটে দিতে পারবো, উপর নিচে আছে, এই n কেটে দিলাম। তাহলে দেখো তো আমাদের রয়ে গেল কি, আমাদের রয়ে গেল n-1/2 প্লাস 1। দেখো এটা কি আমাদের অপশানে আছে? দেখো অপশানটা যদি আমি দেখি, অপশানগুলো
আমাদের দেখো ডি নাম্বার অপশানটা দেখো তো, n-1/2 + 1, দেখো আমাদের একদম মিলে গেছে। এই যে তাহলে এই যে আমাদের গড়, রাশিগুলির গড় পেয়ে যাবো আমরা ডি নাম্বার অপশানটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের সরলটা করে নিতে হবে। আচ্ছা, এরপরে চলে যাবো পরের প্রশ্নগুলো। 2 নম্বর প্রশ্ন হলো, দেখো শূন্যস্থান পূরণ আছে। 2-এর 1-এর প্রশ্নটা, কোনো ব্যবসায় এ মোট লভ্যাংশের 1/3 অংশ পায় এবং বাকি অংশ বি ও সি এর মধ্যে সমান ভাগে, ঠিক আছে, সমান ভাগে সমান যদি ভাগ হয়, মানে বাকি অংশটা বি ও সি এর মধ্যে সমান ভাগ হবে, হলে পরে এ বি সি এদের মূলধনের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, এটাও ভালো প্রশ্ন। দেখো তাহলে আমরা কি করব, এর তো লভ্যাংশ বলে দিয়েছে, এখানে এর বলে দিয়েছে কত, এর লভ্যাংশ 1/3, এটা আমার দেওয়া আছে। আচ্ছা, বাকি অংশ সেটা বি ও সি ভাগ করে নিবে সমান ভাগে। তাহলে বাকি অংশ কতটা, এ যখন এক, দেখো এর আছে 1/3, তাহলে এক অংশ থেকে মোট মানে এক অংশ ধরে নেব, সেই এক অংশ থেকে এ নিয়ে নিয়েছে 1/3, তাহলে বাকি অংশ যেটা আমরা এখানে দেখাবো, আমাদের বাকি অংশ সমান সমান হবে মোট এক অংশ থেকে এটা বাদ দিয়ে দাও, যেটা এ নিয়ে নিয়েছে, এর মূলধন এটা, তাহলে এটাই হবে কিন্তু আমাদের বাকি অংশ। ভগ্নাংশের যোগ বিয়োগটা করে নাও, লসাগু 3, 3 - 3 - 1, এটা হয়ে যাবে আমাদের 2/3 অংশ। এই যে এটা হচ্ছে আমাদের বাকি অংশ। তাহলে এই বাকি অংশটা বিওসি সমান ভাগে ভাগ করবে, তাহলে বিওসি এর কত হবে দেখো, তাহলে এখানে বি সমান সমান সি দুজনে সমানভাবে নেবে, সেটা হবে দেখো একে এই যে অংশটা সমান দুই ভাগে ভাগ করবে, মানে 2/3 আছে তো, এটাকে কিন্তু 2 ভাগে ভাগ করবে, তারপরে বি ও সি সমান ভাগে ভাগ করে নিয়ে নেবে। তাহলে বি এর এবং সি এর যে মূলধনটা হবে এটাকে সমান করে নাও, 2/3 ভাগ্যে গুণ করলে এটা উল্টে যাবে, 1/2 হয়ে যাবে, 2 কেটে গেল, তাহলে দেখো 1/3। তাহলে আমরা বি ও সি এর মূলধনটা পেয়ে গেলাম 1/3। এই যে বাকি অংশটা যেটা আমাদের রইলো, এটা যদি সমান 2 ভাগে ভাগ করে বি ও সি, তাহলে সমান সমান করে পাবে, যেটা সমান সমান অংশ হচ্ছে বিও পাবে 1/3 অংশ আর সিও পাবে 1/3 অংশ। এই যে দেখো, তাহলে আমরা বি ও সি এর মূলধনগুলো পেয়ে গেলাম। এবার তাদের তিনজনের মূলধনের অনুপাতটা আমরা বের করে নিব, মানে A/, B/C, এদের মূলধন অনুপাত আমাদের বের করতে বলেছে। এর মূলধন 1/3, আর বি এরও পেয়েছি 1/3, আর সি এরও পেয়ে গেলাম 1/3। আচ্ছা, একই আছে, একই থাকলে পরে আমরা দেখো 1:1 পেয়ে যাব। তাহলে এই যে এ বি সি এর মূলধনের অনুপাত 1:1, এটা আমাদের অ্যান্সার। এটা আমার প্রশ্নে বলেছিল আমাদের এ বি সি মূলধনের অনুপাত কত পেয়ে গেলাম, 1:1 পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখো, একটা দ্বিঘাত সমীকরণ আমাদের দেওয়া আছে, এ ≠ 0 বলেছে এখানে, এই জন্য কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে আমাদের দেখো এই পার্টটা থাকবে না, S² পার্টটা, S² না হলে তো দ্বিঘাত সমীকরণ বলবোই না। এই জন্য দ্বিঘাত সমীকরণ হতে গেলে এটাকে ≠ 0 হতে হবে, তার জন্য এরা পাশে উল্লেখ করে দেয় এটা 0 হবে না। দেখো এক্সটা, এখানে বিটা 0 হলেও হবে, যদি এক্সের পদটা না থাকে তবু দ্বিঘাত সমীকরণ বলবো, সিটাও 0 হলেও হবে, কিন্তু এটাকে কিন্তু 0 হলে হবে না, কারণ এটা 0 হয়ে গেলে আমাদের S² পদটা থাকবে না, আর দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের S² পদটা থাকা দরকার। আচ্ছা, যাই হোক, এটা আমি বুঝিয়ে দিলাম, এটা লেখা থাকে সবসময়। এটা আমাদের দেখো যেটা বলেছে, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান যদি হয় তাহলে B² সমান কত হবে। আচ্ছা, তো তোমাদের এখানে আমি জানাবো, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব যদি সমান হয়, বাস্তব সমান মানে ধরো একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ আলফা হবে, এভাবে দুটো বীজ হবে, মানে বীজ পাওয়া যাবে, বাস্তব মানে বীজ পাওয়া যাবে আর সমান, একই রকম দুটো বীজ। তাহলে এইভাবে দুটো বীজ হলে পরে আমরা সেই দ্বিঘাত সমীকরণের যে নিরূপক দেখো কি জিনিসটা, নিরূপক হচ্ছে B² - 4AC, একে বলা হয় নিরূপক। এই নিরূপকটা কি হয়ে যাবে, শূন্যের সঙ্গে সমান হবে। কখন সমান হবে শূন্যের সঙ্গে সমান, এই যে নিরূপক, এই নিরূপকটা শূন্যের সঙ্গে সমান হবে কখন, যখন দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আচ্ছা চলো, এবার দেখো বি বলতে এখানে বিটা কিন্তু আমাদের চেঞ্জ আছে, এই যে নিলাম নিরূপকটা, এটা কোন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, এটা দ্বিঘাত সমীকরণটা হবে এটা A² + BX + C = 0, এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণের নিরূপক
বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে। আর আর বীজদ্বয় বাস্তব সমান বলে নিরূপকটা শূন্যের সঙ্গে সমান। তাহলে আমাদের দীঘার সমীকরণটা কিন্তু একটু চেঞ্জ আছে, এই যে বি এর জায়গায় 2b আছে, তাহলে বি এর জায়গায় কিন্তু আমরা বসাবো 2b তার স্কোয়ার মাইনাস, আর এ আর সি ঠিক আছে, তাহলে 4ac ঠিকই আছে, শূন্যর সঙ্গে সমান। সরল করে নাও, এটা 4b স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। আচ্ছা দেখো 4b স্কোয়ার সমান সমান, এটাকে ডান দিকে নিয়ে গেলে 4ac, 4 কেটে দাও, তা দেখো আমরা কিন্তু বি স্কোয়ার মানটা কত পেয়ে গেলাম, এসি পেয়ে গেলাম। আমাদের এখানে এটাই জানতে চাইছিল বি স্কোয়ার সমান সমান কত, সেটা পেয়ে গেলাম আমরা কত, এসি পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। এরপরে চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে এবিসিটি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, যদি কোণ এবিসি 70 ডিগ্রি হয় তবে কোণ বিসিডি এর মান কত হবে। আমরা চলো ছবিটা তৈরি করি। বৃত্তস্থ ট্রাপিজিয়াম বলেছে, দেখো তাহলে আমরা বৃত্তস্থ ট্রাপিজিয়াম প্রথমে তৈরি করে নেব। এই যে দেখো আমাদের একটি বৃত্ত, এবার বৃত্তস্থ ট্রাপিজিয়াম দেখো কীভাবে আঁকবা। দেখো একটা বাহু এখানে যদি কেন্দ্রবিন্দু হয়, তাহলে আমরা ভূমিটাকে বড় করে দিলাম, ভূমিটা বড় নিয়ে নিব, আর উপরেরটা ছোট নিয়ে নেব, ঠিক আছে। এই বাহুটাকে আমি ছোট ধরে নিলাম, তারপরে এইভাবে এইভাবে করে যোগ করে দাও, এই দুটো তির্যক বাহু হয়। এই যে দেখো, আচ্ছা নাম দিয়ে দিই আমরা এ বি সি ডি। আচ্ছা এখানে দেখো নামটা কিন্তু আমাদের ঠিক হয়েছে, এডি সমান্তরাল বিসি। ট্রাপিজিয়াম যেটা তৈরি হয়েছে দেখো এ বি সি ডি, যে ট্রাপিজিয়ামটা তৈরি করেছি বৃত্তস্থ ট্রাপিজিয়ামটা, তো ট্রাপিজিয়ামের ধর্মগুলো তোমাদের জানতে হবে যে এই বাহুটা আর এই বাহুটা কী হবে, সমান্তরাল হবে। এই দুটো বাহু এ বি আর ডিসি বাহু তো তির্যক বাহু, আর এডি আর বিসি এরা কিন্তু সমান্তরাল হবে। দেখো যেটা বলে দিয়েছে এডি সমান্তরাল বিসি, এটা ট্রাপিজিয়ামের ধর্ম। আচ্ছা কোণ এবিসি, এই কোণটা দেওয়া আছে আমাদের 70 ডিগ্রি, তাহলে কোণ বিসিডি আমাদের বের করতে বলেছে। বিসিডি বলতে এই কোণটা, এই কোণের মানটা বের করতে হবে। চলো দেখো আমরা খুব সহজে এই কোণের মানটা বের করে নিতে পারবো। দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম বা বৃত্তস্থ চতুর্ভুজ, ট্রাপিজিয়ামকে আমরা চতুর্ভুজ বলতে পারবো, মানে 4টি বাহু থাকলেই তো চতুর্ভুজ। তাহলে এই যে আমাদের দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম বা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো, এই যে বিপরীত যে কোণগুলো আছে, তো বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে, মানে এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। একটা কোণ জানা আছে, তাহলে এই কোণটা আমরা পেয়ে যাব। তা আমরা দেখো কোণ এডিসি কোণটা পেয়ে যাব, এডিসি 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে আমরা দেখো কোণ এডিসি পাবো। তা কোণ এডিসি কত পেয়ে যাবো দেখো তো, এটা বিয়োগ করো, এটা আমরা হয়ে যাবে 110 ডিগ্রি বিয়োগ করে, 180 থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে 110 ডিগ্রি, তাহলে এই কোণটা হয়ে গেল আমাদের 110 ডিগ্রি। আচ্ছা এবার দেখো এই কোণ জানা হয়ে গেছে, এবার এই কোণ পেয়ে যাবো। দেখো কীভাবে, এই যে এডি আর বিসির সমান্তরাল আছে এবং ডিসিটা ভেদক, এই যে ডিসিটাকে আমরা ভেদক ধরে নিলাম, সমান্তরাল সরলরেখা আর ডিসি ভেদক। তাহলে এই যে সমান্তরাল সরলরেখা আর ভেদকের যে একই পাশে যে অন্তস্থ কোণ দুটি থাকবে, এই অন্তস্থ কোণ দুটির যোগফল হয় 180 ডিগ্রি। মানে দেখো এই যে দেখো দুটো সমান্তরাল সরলরেখা আর এইভাবে একটা ভেদক, তাহলে দেখো ভেদক বা ছেদক যাই বলো না কেন, তাহলে ছেদকের দেখো ছেদকের একই পাশে যে অন্তস্থ কোণ দুটি থাকবে এদের সমষ্টি সবসময় হবে 180 ডিগ্রি। এই জিনিসটা দেখো এই দুটো কোণের যোগফল, তাহলে এই কোণটা জানা আছে 110 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাবো আমরা। 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বিয়োগ দিয়ে দেবো, তাহলে দেখো 180 থেকে 110 বিয়োগ করলে আবার 70 ফিরে আসবে আমাদের, তাহলে এটা হবে দেখো 70 ডিগ্রি হয়ে যাবে। এই যে কোণ বিসিডি বের করতে বলেছিল, কোণ বিসিডি কত পেয়ে গেলাম, 70 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে অ্যান্সারটা হবে আমাদের 70 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য কী হবে। দেখো তো এখানে কথাটা কীভাবে বলেছে, সূর্যের উন্নতি কোণটা, মানে আমি একটা ছবি তৈরি করি তোমাদের আগে, এইভাবে একটা ছবি তৈরি করলাম। এই যে দেখো মানে এখানে আমাদের সূর্য আছে, তাহলে আমাদের এখানে পোস্টের কথা বলেছে, পোস্ট এ বি সি, এ বি হচ্ছে একটা পোস্ট বা খুঁটি যেটা বলতে পারো,
এবি পোস্ট আর বিসি হচ্ছে সেই পোস্টের ছায়ার দৈর্ঘ্য। আর সূর্যের উন্নত কোণ, এই যে কোণটা এখানে তৈরি হবে, এই কোণটা আমাদের দেওয়া আছে কত, 45 ডিগ্রি। এটা যে 45 ডিগ্রি হয়, তাহলে আমরা যদি করি, দেখো আমরা যদি করি লম্ব বাই ভূমি, ঠিক আছে, এই কোণের সাপেক্ষে ভূমি বিসি আর লম্ব এবি, তাহলে লম্ব বাই ভূমি সমান সমান কি হয়, ট্যান 45 ডিগ্রি হবে, বুঝেছ? আচ্ছা, তাহলে বা এবি বাই বিসি সমান সমান ট্যান 45 ডিগ্রির মানটা 1। ওকে, তোমাদের এটা জানতে হবে, যেটা আমি করলাম এখানে, লম্ব আর ভূমি এই দুটো বাহুর যে অনুপাতটাকে বলা হয় ট্যান, আর এই কোণের সাপেক্ষে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মানটা 1। তাহলে এখানে দেখো আমরা বর্গমূল করলে পরে এবি সমান সমান বিসি পেয়ে যাবো। দেখো এবি পোস্টের দৈর্ঘ্য আর বিসি হচ্ছে পোস্টের ছায়ার দৈর্ঘ্য, কী পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম না? তাহলে সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে একটি পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে। এখানে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের সমান। 5 প্রশ্ন চলে যাব। দেখো, শঙ্কুর ভূমির ব্যাস 2r একক, উচ্চতা h একক, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। আচ্ছা, দেখো আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে ভূমির ব্যাস দেওয়া আছে, তাহলে ভূমির ব্যাস দেওয়া থাকলে শঙ্কুর ব্যাসার্ধ পেয়ে যাব আমরা। শঙ্কুর ব্যাসার্ধ কত হবে, আর হয়ে যাবে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, এটা হলো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। উচ্চতা h বলে দিয়েছে। আচ্ছা, এবার তির্যক উচ্চতা যেটা আমরা ধরে নিব, শঙ্কু, আমি তার ছবি এঁকে দিই। এই যে আমাদের শঙ্কুর একটা ছবি, শঙ্কুর ভূমিটা বৃত্তাকার হয়, একটা বৃত্ত, এটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাস, এখানে আমাদের ভূমির কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে শঙ্কুর লম্ব উচ্চতা, এটা আমরা ও নাম দিলাম, এটা এ, এটা আমাদের বি। লম্ব উচ্চতা যেটা আমাদের এখানে এইচ বলেছে, এইচ। আর ভূমির ব্যাসার্ধ যেটা এখানে আর পেলাম, বড় হাতের আর, ও বিটা ভূমির ব্যাসার্ধ শঙ্কুর। আর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা এখানে আমরা এল ধরে নিলাম, ঠিক আছে, শঙ্কুর তির্যক উচ্চতা কত, এল ধরে নিলাম। তাহলে দেখো এখানে শঙ্কুর ক্ষেত্রে এই যে ত্রিভুজটা এখানে তৈরি হলো এ ও বি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি হবে। তো সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ এ বি, মানে এলটা অতিভুজ, আর অতিভুজ স্কোয়ার, ভূমি আর লম্ব মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এই যে সমকোণী ত্রিভুজের সূত্র, ধর্ম এটা, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে দেখো আমরা এল স্কোয়ার মানটা পেয়ে গেলাম, তির্যক উচ্চতা যেটা। তারপর শঙ্কুর যে বক্রতলের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে, তো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে পাই আর এল। এই যে আর বলতে ভূমির ব্যাসার্ধ, এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তো এখানে আমরা করব কি, এই যে এল, দেখো প্রশ্নে তো আমাদের এখানে এল দেওয়া নাই, তাই এল এর মানটাতে আমরা বের করে রেখেছি। তাহলে এল এর মানটা দেখো, আমরা এল শুধু বের করব, এল স্কোয়ার হচ্ছে এটা, তাই এল হবে কত, √r² প্লাস এইচ স্কোয়ার। তো এল এর মান যে পেয়ে গেলাম, এল এর জায়গায় এল এর মানটা আমরা বসিয়ে দেব। তা দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা হয়ে যাবে পাই আর ইন্টু √r² প্লাস এইচ স্কোয়ার। দেখো এই হলো আমাদের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। যখন শঙ্কুর ভূমির ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ হয়, তো সেই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা পাওয়া যাবে যে এটা কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্ন। দেখো আমাদের এখানে কিছু রাশি তথ্য দেওয়া আছে। এই রাশি তথ্যের এখানে বলেছে যে এই রাশি তত্ত্বটি দ্বিভুষ্টক সম্পূর্ণ। দেখো দ্বিভুষ্টক সম্পূর্ণ এই কথাটার মানে বুঝতে হবে, এটার মানে কি। দেখো দ্বিভুষ্টক বলতে বোঝায় যে এই রাশি তত্ত্বগুলির গড় পাবো দুটি, তাই না, দুটি গড় পাওয়া যাবে। এই যে দ্বি মানে দুই, মানে গড়, ঠিক আছে, সরি গড় না, সংখ্যাগুরু মান। ওকে, আমি গড় বলে দিয়েছি। দেখো দ্বিভুষ্টক বলতে বোঝাবে যে এই রাশি তত্ত্বগুলির সংখ্যাগুরু মান আমরা পাবো, দুটি পাবো, ঠিক আছে। এই যে দ্বি বলতে দুটি। আবার বলি, এই রাশি তথ্যগুলির সংখ্যাগুরু মান যদি দুটি হয়, তাহলে সেই সংখ্যাগুরু মান দুটিকে বলা হয় দ্বিভুষ্টক। তাহলে এখানে দ্বিভুষ্টক যখন বলে দিয়েছে, তাহলে এখানে
সংখ্যাগুরু মান কটা হবে? দুটি হবে। তো দেখো তো এখানে যে 17টা 3বার আছে, আর 15টা দেখো 15টা 2বার আছে, তাহলে এক্স এর মান কত হবে? তাহলে এক্স এর মানটা আমাদের 15 হওয়া দরকার। এই যে এক্স এর মানটা 15, কারণ এক্স এর মান যদি 15 হয়, এখানে যদি 15 হয়ে যায়, তাহলে 15 কিন্তু 3টা হয়ে যাবে, 15 3টা আর 17 3টা। তাহলে দেখো আমরা সংখ্যাগুরু মান দুটি পেয়ে গেলাম না। সংখ্যাগুরু মান কি জিনিসটা? দেখো, যে সংখ্যাটা এই সংখ্যাগুলির মধ্যে যে বেশিবার থাকবে সেই সংখ্যাটাকে সংখ্যাগুরু মান বলা হয়। তো বেশিবার আমরা পেয়ে যাচ্ছি 17টাও আছে 3বার আর 15টাও আছে 3বার। তো সংখ্যাগুরু মান আমরা দুটি পেয়ে গেলাম। তাহলে এখানে 15 3বার বলতে এক্স এর মানটা বলেছি 15 হবে, বুঝলা? এক্স এর মান 15 হলে তখনই আমরা পেয়ে যাব 15 3টা আর 17 3টা। তা তখনই এখানে আমরা পেয়ে যাব সংখ্যাগুরু মান দুটি, আর বলবো যে দ্বিভুষ্টক সম্পূর্ণ আছে এই রাশি তত্ত্বগুলো। আর এক্স এর মানটা কত হওয়া দরকার? এক্স এর মানটা হবে আমাদের 15। আচ্ছা, এবার আমরা চলে যাবো 3-এর প্রশ্নগুলো। এবার হচ্ছে সত্য মিথ্যা। দেখো, আমাদের এখানে সরল সুদের একটা অঙ্ক দেওয়া আছে, সত্য মিথ্যা জানতে চেয়েছে। এখানে যে বলেছি 100 টাকার y% সরল সুদে y² বছরের মোট সুদটা বলেছে y³ হবে। তাহলে আমরা এখানে দেখব সুদটা সরল সুদ করে, যে সুদ যদি y³ হয় তো সত্য, না হলে মিথ্যা। দেখো, সুদের সূত্র যেটা আমরা জানি, সরল সুদের সূত্র I = PT R/100। I হচ্ছে সরল সুদ, P হচ্ছে আসল, T হচ্ছে সময়, R হচ্ছে বার্ষিক সুদের হার। ঠিক আছে, চলো এখানে বসাও তো। এখানে সুদ বের করতে বলেছে, আইটা বের হবে, P আসল হচ্ছে 100, এই যে 100 টাকা, আর T সময়টা কিন্তু বলেছে এখানে y², আর সুদের হার বার্ষিক সুদের হারটা y% বলেছে, y%। আচ্ছা, y% বলতেই নিচে আমাদের 100 বলতে এই যে 100টা ছিল, তাই না? তাহলে এই 100 কেটে দাও। তাহলে আমরা I সমান পেয়ে যাব যে y² আর y গুণ করে কত হয়ে যাবে? y³ হয়ে যাবে। দেখো, সুদটা কিন্তু আমরা y³ পেলাম, এখানে y³ বলেছে, তাহলে এই কথাটা কিন্তু সত্যই বলেছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সত্য। আচ্ছা, এখানে দেখো আমাদের যেটা বলেছে, এখানে আমাদের এই যে ABC দিয়ে যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে AH2BH2C কি এটা হবে? আমরা বের করে দেখব AH2BH2C এদের অনুপাতটা কত বের হচ্ছে। দেখো, AH2BH2C সমান দেখো এর জায়গায় বসাতে পারবো, এই যে এর এখানে 2 আছে না, 2 বলতে আমরা এখানে 1/2 করতে পারবো, মনে রাখবো। এই যে A/2 মানে এর মানটা আমরা কত, আচ্ছা সরি, এটা এখানে আমি বলি, এখানে এদের আগে কে ধরা যায়, তার এর মানে 2k হবে, এটাকে আমরা 2 নিতে পারবো। আচ্ছা 2, এটা আমাদের দেখো এর মানটা হয়ে যাবে এই যে এর নিচে 2 আছে, তো তাহলে এর জায়গায় তোমরা 2 বসিয়ে দিবা। বি এর নিচে 3 আছে, তাহলে বি এর জায়গায় তোমরা 3 বসাতে পারবা, আমি একবারে বলছি কিন্তু এটা। সি এর নিচে 4 আছে, তা সি এর জায়গায় 4 বসাতে পারবা। আচ্ছা, এটা হয় কি করে দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। A/2 আছে সমান B/3 আছে সমান C/4 আছে। এদেরকে যদি কে ধরে নাও না, তাহলে এখান থেকে এর মানটা কত পাবা? এই যে বর্গমূল করে 2k, মানে A/2 সমান কে, তাহলে A সমান হবে 2k। একইভাবে B সমান হবে 3k, আর C সমান হবে 4k। যেহেতু কে দেওয়া আছে 2k 3k 4k, অনুপাতের ক্ষেত্রে আমরা কেটা না লিখলেও হবে, যে 2 3 4 মানে একই জিনিস তো কেটে যায়। তা দেখো আমরা একবারে মানটা নিতে পারবো। দেখো, এ কে নিলাম 2, বি কে নিলাম 3, আর সি কে নিলাম 4, এই যে নিচে দেওয়া আছে, তোমরা একবারে কিন্তু বসাতে পারবা। তাহলে AH2BH2C এর মানটা কিন্তু পেলাম 2:3:4 পেলাম। এখানে আমাদের দেওয়া আছে 4:3:2, এটা দেওয়া আছে, এটা দেওয়া নাই। তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু এটা অ্যান্সারটা কিন্তু সত্য হবে না, এটা কিন্তু মিথ্যা হবে। এই যে দেখো, এটা মিথ্যা, যেহেতু আমাদের মিলেনি এটা, তার জন্য মিথ্যা, এটা তো হবেই না। চলো পরের প্রশ্নটা কি বলছে। 3 নম্বর প্রশ্নটা এখানে বলেছে, বৃত্তের দুটি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান হবে। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা বলেছে, এটা কিন্তু অবশ্যই সমান হবে। তোমাদের আমি বই থেকে দেখাবো কেন সত্য, তোমাদের এটা প্রয়োগ আছে। আমি তোমাদের বইটা বের করছি, তোমাদের যে 10ম শ্রেণীর গণিত বইটা, সেখানে তোমরা চলে যাও 63 পাতা তোমরা
দেখো 63 পাতায় যে আমাদের প্রয়োগ 10 নম্বর যে প্রয়োগটা আছে কি বলেছে দেখো, যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, মানে এই যে এ বি আর সি ডি দুটি সমান যে আছে আর কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা উল্টো করে বলেছে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী দুটি যে কি হবে, সমান হবে। উল্টো করে বললে একই কথা, দুটি সমান যে যদি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় তাহলে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী থাকা দুটি যে কি হবে, সমান হবে। দেখো তাহলে এখানে আমাদের এখানে দুটি যে কি অবশ্যই সমান হবে, এটা সত্যই আছে কথাটা। আমাদের 4 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে আমাদের প্রশ্নটা বলছি, প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। কি বলছে প্রশ্নটা, একটি ঘন্টার কাঁটা 2 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কি এটা হবে? আচ্ছা দেখবো আমরা বের করে, এটা হলে সত্য না হলে মিথ্যা। দেখো 2 ঘন্টা, আমাদের এখানে একটা ঘড়ির ছবি দরকার পড়বে তোমাদের, ওই যে আমাদের ঘড়ি, আমাদের একটা ঘন্টার কাঁটা একটা মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটাটা ছোট হয়, মিনিটের কাঁটাটা বড় হয়। তাহলে ঘন্টার কাঁটা দেখো দেখো এই ঘন্টার কাঁটাটা পুরো যেখান থেকে ঘুরে এক পাক ঘুরে আবার এখানে ফিরে আসবে কত ঘন্টায়, সেটা কিন্তু 12 ঘন্টায়। ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় এক পাক ঘুরবে। এক পাক ঘোরা মানে এই যে বৃত্তাকার যে আছে, মানে আমরা যদি বৃত্তের যদি পরিধিটা বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নিই, ঠিক আছে, যে বৃত্তের ব্যাসার্ধ আমরা কত ধরে নেব, আর ধরে নেব, তাহলে এই যে ঘন্টার কাঁটা এক পাক ঘুরে মানে পুরো পরিধি, এই যে বৃত্তের পরিধি যেটা হবে 2 পাই আর ঘুরে। তাহলে এক পাক ঘুরে কত ঘন্টায়, ঘন্টার কাঁটা 12 ঘন্টায়। তোমরা জানো যে ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় কিন্তু এক পাক ঘুরবে। তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যে দ্রুত অতিক্রম করে কত, 2 পাই আর, তাই না? তাই এখানে আমরা লিখবো ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, 12 ঘন্টায় কি 12 ঘন্টায় আবর্তনে যে কোণ উৎপন্ন হয়। আচ্ছা এখানে বলেছে দেখো আমাদের যে 12 ঘন্টায় যে কোণ তৈরি হবে, মানে কোণটা তৈরি করতে বলেছে, মানে দূরত্ব যাবে এতটা 2 পাই আর কোণটা তৈরি করবে। এবার আমি তোমাদের কোণটার কথা বলি, যে 12 ঘন্টায় কতটা কোণ তৈরি করবে। দেখো পুরো যে বৃত্ত 12 ঘন্টায় এক পাক ঘুরছে, তাহলে এক পাক ঘোরা মানে সম্পূর্ণ বৃত্তীয়, মানে একটি বৃত্তের যে বৃত্তীয় মান সেটা হয় 360 ডিগ্রি। এই যে দেখো আমি এখানে তোমাদের একটু বোঝাই, এই যে পুরো টোটাল যে বৃত্তীয় মানটা 360 ডিগ্রি হয় কী করে। দেখো এই যে এইটুকুটা 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে 4টা 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি। দেখো টোটাল যে এক বৃত্তীয় কোণটা হয় 360 ডিগ্রি, সম্পূর্ণ যে বৃত্তের যে কোণটা। তাহলে 12 ঘন্টায় ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি কোণ আবর্তন করবে, 360 ডিগ্রি। আর এই 360 ডিগ্রি কোণটা, আচ্ছা 360 ডিগ্রি কোণটাকে আমরা বলবো 2 পাই। কেন? কারণ 180 ডিগ্রি হচ্ছে পাই, 180 ডিগ্রি ডবল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি পাই হলে 360 ডিগ্রি কত হবে, 2 পাই হবে। আচ্ছা তাহলে দেখো 12 ঘন্টায় ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করবে কত ডিগ্রি, 2 পাই। তো 12 ঘন্টায় আবর্তন করে, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন, আচ্ছা আবর্তন করে কত ডিগ্রি কোণে ঘুরবে, এই যে আবর্তন করে 2 পাই। ওকে, আচ্ছা এটা রেডিয়ান সি, এই যে সি এর রেডিয়ান তোমরা দিতে পারো সি, এই যে তাহলে 12 ঘন্টায় আবর্তন করে 2 পাই সি। তাহলে 1 ঘন্টায় কতটা করবে, 1 ঘন্টায় আবর্তন করবে কত ডিগ্রি, 2 পাই সি বাই 2, 2 কেটে দাও, আমরা পেয়ে গেলাম কত, পাই সি শুধু। এবার এখানে বলেছিল 2 ঘন্টায় আবর্তন করবে কত, 2 ঘন্টায়, ঐকিক নিয়ম 2 ঘন্টায় আবর্তন করে সমান সমান, দেখো একে যদি কম হয় তাহলে 2 ঘন্টায় বেশি হবে, মানে এখানে হয়ে যাবে 2 পাই। দেখো এটা হয়ে যাবে আমাদের 2 পাই সি, এখানে আমাদের শুধু পাই সি ছিল, 2 ঘন্টায় হবে 2 পাই সি। তো 2 ঘন্টায় আবর্তন করছে 2 পাই সি, এটা কিন্তু বৃত্তীয় মানে আছে, কোণটা যদি পাই দিয়ে থাকে সেই কোণটা বৃত্তীয় মানে আছে, বৃত্তীয় মানেই আমাদের দেখাতে বলেছিল। তো 2 ঘন্টায় হবে পাই সি 2 পাই সি,
এখানে বলেছে π/3 বলেছে, এই কথাটা তো সত্য নয়, তো এটা কিন্তু মিথ্যা আমাদের। আচ্ছা, মিথ্যা কথা লিখে দিব আমরা, এখানে লিখে দিই ছোট্ট করে মিথ্যা। অ্যান্সারটা আমাদের এটা মিথ্যা। 5 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে একটি অর্ধগোলকের ব্যাস এবং সমতলের পরিধির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আচ্ছা চল ছবিটা তৈরি করে আমি বোঝাচ্ছি। আমাদের এখানে অর্ধগোলক আছে, অর্ধগোলকের ছবি তৈরি করতে হবে। দেখো অর্ধগোলকের ছবিটা এইভাবে করে, এই যে আমাদের অর্ধগোলক, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গোলক, তার অর্ধেকটা এই যে অর্ধগোলক। অর্ধগোলকের আমরা নিলাম কেন্দ্রবিন্দু, আমাদের অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা আর ধরে নিলাম, তাহলে ব্যাসটা হয়ে যাবে 2r। আর সমতল, দেখো সমতল যেটা আমরা বলবো, সমতলটা এই যে সমতলটা যেটা আমাদের বৃত্তাকার তৈরি হবে, অর্ধগোলকের সমতলটা একটা বৃত্ত, ঠিক আছে। তাহলে এই যে দেখো এই অর্ধগোলকের ব্যাস, ব্যাস যেটা হচ্ছে আমাদের 2r, অর্ধগোলকের ব্যাস 2r, ব্যাসার্ধ যদি r হয়, অর্ধগোলকের ব্যাস 2r। আর সমতলের পরিধি, সমতল বলতে এই যে বৃত্তাকার তলটা, তো বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির সূত্র কি জানি আমরা, 2πr, 2πr। অর্ধগোলকের সমতলের পরিধি হচ্ছে, এই যে পরিধি যেটা ঘেরাটা, সেটা হবে 2πr। তাহলে এদের অনুপাত বের করতে বলেছে, 2r = 2πr, 2πr। এটা কিন্তু আমাদের প্রশ্ন অনুসারে এটা আমরা পেয়ে যাব। তাহলে এটা সরল করে দেখব কত বের হচ্ছে। এখানে যদি সরলটা করো, 2r 2r 2r, এই যে 2r আছে কেটে দাও, এখানে 1:π, এটা কিন্তু পাওয়া যাচ্ছে 1:π। অর্ধগোলকের ব্যাস এবং সমতলের পরিধির দৈর্ঘ্যের অনুপাত হবে 1:π, কিন্তু আমাদের এখানে বলেছে 1:π + 2, এটা কিন্তু সত্য বলেনি, এটাও অ্যান্সারটা হয়ে যাবে মিথ্যা, মিথ্যা পেয়ে গেলাম। চলে যাবো পরের প্রশ্নে। দেখো আমাদের এখানে প্রশ্নটা বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক মধ্যমা থাকতে পারে। দেখো একাধিক মধ্যমা তো থাকে না, এখানে কথাটা ভুল বলেছে। এটা মধ্যমা আমরা কি জানি, দেখো কিছু রাশি তত্ত্ব যদি নিয়ে দেখাই আমি, 1 2 3 4 5 ধরো এভাবে নিলাম, তাহলে এখানে মধ্যমা দেখো এদিকে 2 জন 2 জন, মধ্যমা একটা পাচ্ছি না। তুমি যদি এখানে ধরো 6 নিতা, তাহলে এখানে এদিকে 2 জন 2 জন বাদ, তাহলে এই দুটো নিয়ে এই দুটোর গড় হতো মধ্যমাটা। দেখো মধ্যমা তো আমরা একটাই মান পাবো। আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার 353 পাতায় দেখো, এই যে আমাদের দেখো একটা, এই যে কর্মযোগী পরিসংখ্যার যে আমাদের একটা অজাইব দেওয়া আছে, এই অজাইবের যে মধ্যমাটা দেখো, মধ্যমা এখানে তৈরি হয়েছে, যে এই বিন্দুতে আমাদের মধ্যমা নির্ণয় করা যাচ্ছে, মধ্যমা মান। তার মধ্যমাটা আমরা কি পাবো, একটি মধ্যমা পাবো। এখানে এখানে আমাদের প্রশ্ন কি বলেছে যে একাধিক মধ্যমা থাকা সম্ভব, এই কথাটা কিন্তু সত্য নয়, এখানে অ্যান্সারটা আমরা লিখবো মিথ্যা। এবার আমরা চলে যাব 4 প্রশ্নগুলো। 4 1 প্রশ্নটা এখানে বলেছি বার্ষিক 8% সরল সুদের হারে কোনো আসল ও তার x বছরের সুদের অনুপাত 25:16 হলে x এর মান কত, সময়টা 1 বছর বলেছে। আচ্ছা এখানে কিন্তু দেখো আসল আর সুদের অনুপাত দেওয়া আছে, মানে আসল পেয়ে যাবো আর সুদ পেয়ে যাবো। দেখো এখানে তোমাদের দেখাই, আমি এখানে অনুপাত থেকে আসলটা পাবো, আসলকে আমরা পি বলি, পি সমান সমান দেখো এই 25 থেকে আমরা ধরে নিব 25x আসল। আচ্ছা এখানে যেহেতু এক্সটা দিয়ে দিয়েছে, মানে এখানে সময়টা এক্স, তাহলে এখানে আমরা এক্স ধরবো না, অন্য কিছু ধরবো, এটাকে ওয়াই ধরে নাও, 25y। প্রশ্নে যখন এক্স বলে দিয়েছে এক্সের কথা, এক্স ছাড়া অন্য কিছু ধরে নাও, ওয়াই ধরো, জেড ধরো, যা ধরতে পারো। আচ্ছা তাহলে আমরা আসলটা ধরে নিলাম 25y, আর এখানে সুদ, আসল আর সুদের অনুপাত বলেছে, তাহলে সুদও পাবো, সুদ বলতে আয়, তাহলে আয় পেয়ে যাবো 16 থেকে 16y, ঠিক আছে। 25y আসল আর 16y সুদ, আসল আর সুদ পেয়ে গেলাম। আমাদের দেখো যে সূত্র, যেটা সরল সুদের সূত্র, আই সমান সমান PTR/100। এখানে মানগুলো বসিয়ে দাও, আই বলতে 16y,
সমান সমান আসল তো হচ্ছে 25y, আর টি টি সময় যেটা দেখো এক্স বছর বলেছে, তাহলে এখানে সময়ের জায়গায় এক্স বছর। আর আর বার্ষিক সুদের হার আর এর মানটা দেখো 8%, মানে 8% বলতে এই যে নিচে 100টা যেটা আছে নিচে 100, এটা সরল করে এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করে নিতে হবে, তখনই অ্যান্সারটা চলে আসবে। ওয়াই ওয়াই কেটে দাও। আচ্ছা এখানে দেখো 25 4 100, আর 4 2 8, 2 8 16। দেখো এক্স এর মানটা কত দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে যাচ্ছি কত, এক্স এর মানটা লক্ষ্য করে এখানে আমরা 8 পেয়ে যাচ্ছি এক্স এর মানটা। এই যে এক্স সমান সমান আমরা পেয়ে গেলাম কত, এক্স এর মানে পেয়ে গেলাম 8। লক্ষ্য করে এখানে এক্স বেঁচেছে আর এখানে 8 বেঁচেছে, আর তো কিছু বাঁচেনি, এক্স এর মান আমরা লিখে দেবো 8। এই যে বলেছিল এক্স এর মানটা হয়ে গেছে অ্যান্সার, এক্স এর মান 8। চলে যাবো পরের প্রশ্নে, 5 নম্বর প্রশ্নটা, সরি 5 বলছি, 2 নম্বর প্রশ্নটা। আচ্ছা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে এই যে 40,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করা। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আমাদের বের করতে বলেছে। চলো চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা আমরা জানবো। দেখো চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি আছে, আমাদের যে সূত্রটা জানতে হবে, আগে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা জানতে হবে। সমূল চক্রবৃদ্ধির সূত্র পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক সুদের হার, এন হচ্ছে সময় কত বছরের জন্য। আর এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে একেই বলা হয় চক্রবৃদ্ধি সুদ। চলো তাহলে এখানে মানটা বসাই, মান বসিয়ে আমরা সরল করে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। আসল বলতে দেখো যে 40,000 টাকা আর বলেছি, এটাই কিন্তু আসল। তো পি এর জায়গায় বসাবো 40,000 টাকা, 1 প্লাস আর বার্ষিক সুদের হারটা 5%, 5/100, আর এন সময় 3 বছর, এখানে 3 দিয়ে দেবো। আর এখানে এই যে পি, পি হচ্ছে আমাদের 40,000 টাকা। এই যে আমাদের এটা সরল করব, সরল করে এখান থেকে মানটা বের করবো হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা কত বের হচ্ছে। আচ্ছা আমরা এই যে 40,000 দু জায়গায় আছে, 40,000টা কমন নিয়ে নিই। এখানে দেখো যদি কাটাকাটি করে নাও, এটা 5 দিয়ে 10, এটা যদি ভগ্নাংশ যোগ বিয়োগ করে না, এটা তো এখানে 1 দাঁড়ালো, এটা 21 বাই দেখো 20 আর 1 21, 21/20 পাবা। তাহলে এখানে আমরা লিখতে পারবো 21/20 তার হোল কিউব মাইনাস, এটা তো কমন নিয়ে নিয়েছি বাইরে, তাহলে 1 দাঁড়িয়ে গেলে এখানে কিছু নাই তো 1। আচ্ছা এখানে 40,000 বন্ধনী। আচ্ছা 21 দেখো এটাকে আমরা কিউব আছে তো, 21 গুণিত 21 3বার গুণ করে দিলাম, আর নিচে 20 গুণিত 20 এভাবে ভেঙে নিতে পারবো, এই যে হোল কিউব আছে বলে। আর -1 এখানে 40,000। আচ্ছা এখন কিন্তু শূন্যগুলো কাটাকাটি করবো না, যেহেতু এখানে -1 আছে, এখন কাটাকাটি করলে ভুল হয়ে যাবে। তো দেখো আমরা কি করব, আমাদের এখন কি করতে হবে, আমাদের গুণটা করে নিতে হবে, এদের গুণফল আর এদের গুণফল কত হবে। দেখো এই যে 21 আর 21 যদি গুণ করো, এটা গুণ করে তোমরা পেয়ে যাবা 92 61 পাবা, 92 61। এই যে 21 গুণ করবা 92 61 পাবা। আর নিচে 20 গুণ করবা, এটা তো দেখো মুখোমুখি হয়ে যাবে, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, আর 3টা শূন্য বসিয়ে দাও। এভাবে শূন্য থাকলে তো সহজেই তোমরা গুণ করে নিতে পারবে। এই দেখো এটা পেয়ে গেলা 8,000 -1, ভগ্নাংশে যোগ বিয়োগটা করে নিব। আমাদের এখানে 40,000, এবার আমরা গুণটা দিয়ে দিলাম, এখানে রয়ে গেল 8,000, আর এখানে 92 61, এটা মাইনাস হয়ে যাবে 8,000, ভগ্নাংশে যোগ বিয়োগ। এখন তোমরা কিন্তু দেখো শূন্য শূন্য কাটাকাটি করতে পারো, যে 3টা শূন্য এখন কাটাকাটি করতে পারবে, ঠিক আছে। এখানে রয়ে গেল 40 গুণিত, আর এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করে পেয়ে যাবা 1261 পেয়ে যাবে। এই 1261, 40 গুণিত 1261। এবার এটা গুণ করে নিবা, দেখো 4 দিয়ে গুণ করে নাও, এই যে 4 1 4, 4 6 24, 24 4, 4 2 8, 8 2 10 0, 4 1 4, 4 1 5। দেখো 4 দিয়ে গুণ করে আমরা এটা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম
এই যে দেখো। আচ্ছা দাঁড়াও, এখানে আমাদের একটা জিনিস মিস্টেক হচ্ছে আমাদের, এই যে 8টা ছিল না, এই 8টা কিন্তু আমরা বসাইনি। দাঁড়া, আমরা এখানে গুণটা এখন করছি না। এই দেখো নিচে আমাদের যে 8, আচ্ছা এখানে আমি 8টাতে কাটাকাটি করে দিই। দেখো এখানে 8 দিয়ে কাটাকাটি করে দিই, তাহলে 8 5 40, তাহলে এটা আমাদের হয়ে গেল কিন্তু 5। এই যে দেখো, তাহলে আমাদের কিন্তু পাই দিয়ে গুণ করতে হবে, পাই দিয়ে গুণ করলেই অ্যান্সারটা হয়ে যাবে। দেখো পাই দিয়ে গুণ করে কত পাবো, 5 একে 5, 5 6 30 0, পাই দিয়ে 10, 3 13, 3, আর 5 একে 5, 5 1 6। এই দেখো 6305, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চক্রবর্তীর সুদটা এত টাকা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো এরপরে আমরা পরের প্রশ্ন। পরে যে আমাদের প্রশ্নটা বলেছি 3 নম্বর প্রশ্নটা, এই যে দেওয়া আছে এত ইজটু এত এবং 5:6 দুটো অনুপাত আছে এখানে। এই অনুপাত দুটির যৌগিক অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে এক্স এর মান কত হয়? আচ্ছা দেখো, এই দুটো অনুপাতের আমরা যৌগিক অনুপাত বের করব। তোমাদের বলে রাখি যে যৌগিক অনুপাতে আরেকটা নাম আছে মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, অনেক সময় এখানে মিশ্র কথাটা থাকতে পারে, মিশ্র অনুপাত। দেখো আমরা কী করে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত করব দুটি অনুপাতের, সেটা এভাবে করবা তোমরা। এই যে দুটো অনুপাত আছে না, তাহলে অনুপাত দুটির প্রথম পদগুলো, দেখো প্রথমটাকে পূর্বপদ আর এটাকে উত্তরপদ বলা হয়। তাহলে অনুপাতগুলির পূর্বপদের গুণফল, দেখো পূর্বপদ বলতে এই যে x+2, এই যে প্রথম অনুপাতের প্রথমটা ইনটু আর দ্বিতীয় অনুপাতের প্রথমটা যে 5, দুটি অনুপাতের প্রথম পদগুলোর গুণফল ইজ টু আর দুটি অনুপাতের দ্বিতীয় পদগুলো মানে উত্তর পদগুলির গুণফল। দেখো এই যে এই অনুপাতটার এই পদটা, দ্বিতীয়টা শেষেরটা, এই যে আমাদের x+3 আছে গুণিত আর এই অনুপাতের 6টা, এই যে গুণ করে দিলাম। এটাকে বলা হয় যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। এই দুটি অনুপাতের যৌগিক অনুপাত এটা আমাদের। আর এই যৌগিক অনুপাতটা আমরা বলে দিয়েছি 2:3, তাহলে এরই মানটা হচ্ছে কত, 2:3। এখান থেকে সমাধান করে এক্স এর মানটা বের করে নেব। চলো আমরা 5 দিয়ে গুণ করে দিই, এটা হয়ে যাবে 5x প্লাস 10 হবে h2, আর এটা পেয়ে যাবে 6x প্লাস 18 সমান সমান, এটা হয়ে যাবে আমাদের 2:3। আমরা কী করবো, আমরা বাই করে নিই, অনুপাতকে বাই করতে পারবা। 5x প্লাস 10 বাই 6x প্লাস 18 সমান সমান 2/3, আর বর্জগুণ করে দিই। বা দেখো আমরা গুণ করব, এদিকে গুণ করলে 3 5 15, আর এদিকে গুণ করলে 6 দিয়ে 12, যেটা বড় সেটা রাখার চেষ্টা করো। এদিকেও করলে হয় এদিকেও করলে হয়, কিন্তু বড়টা রাখার চেষ্টা করবে, যেহেতু 3 5 15টা বড় হবে। এটা তোমার বাবা 2 6 12, তো চলো এদিকে করি আমরা। 3 5 15 করলে কি সুবিধা, যে বড়টা রাখলে পরে মাইনাস তখন আসবে না। তোমার এদিকে করতাম, তা দুদিকে মাইনাস আসতো আর মাইনাস আবার কেটে যাবে। চলো দেখো 3 5 15x 10 3 30 সমান সমান 2 6 12x প্লাস 18 দিয়ে 36। 15x আর 12x এদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে, আর 15 থেকে 12 বিয়োগ করলে কত হবে, এটা হবে আমাদের 3x। আর যে 30টা এদিকে চলে আসবে, তার -30, আর 36 থেকে 30 বিয়োগ করবা, এটা 6 পেয়ে যাবে। 3 2 6, x সমান সমান কত 2। দেখো এক্স এর মান কিন্তু আমরা 2 পেয়ে গেছি, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এর পরের প্রশ্নতে আমরা যাব। পরের যে প্রশ্নগুলো আছে আমাদের 4-এর 4 নাম্বার। এই যে দেখো এখানে একটা ভেদ আছে, ভেদের অঙ্ক, ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে, আবার ওয়াইয়ের মান দেওয়া আছে, তো এক্সের মান কত হবে। তো চলো আমরা ভেদটা আগে তুলে দিই। দেখো যদি আমরা ভেদ তুলে দিই, ভেদ তুলে দিলে আমাদের কী হবে লক্ষ্য করো, যে ভেদ চিহ্ন এটাকে ভেরিয়েন্স বলা হয়, যেটা ইংরেজিতে বলা হয় ভেরিয়েশন, আর ভেরিয়েশন থেকে আমরা সংক্ষেপে বলবো ভেরিয়েন্স, এক্স ভেরিয়েন্স 1/y²। তো দেখো ভেদ যদি তুলে দিই আমরা, তাহলে এক্স সমান সমান হয়ে যাবে, এই যে ভেদ তুলে দিলে সমান সমান, আর একটা ধ্রুবক চলে আসবে কে ইন্টু, আর আমাদের 1/, তো y² ছিল, এটা বসে যাবে। তাহলে এই যে আমাদের দেখো ভেদ উঠালে এইভাবে হবে। এখানে এক্সের মান আর এই যে ওয়াইয়ের মান আর এক্সের মান দেওয়া আছে, তাহলে বসাই মানগুলো। এক্সের মান দেওয়া আছে 1/25, আর এক্সের জায়গায় বসালাম 1/25 সমান সমান কে গুণিত 1/, আর ওয়াইয়ের মানটা দেখো 5 দেওয়া আছে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের ওয়াইয়ের জায়গায় 5 বসাবো, তো 5/²। এখান থেকে কে এর মানটা পেয়ে যাবো। দেখো এটা 25, এটা 5/², এটা 25 হবে, তাহলে এটা তো কেটে গেল,
কে এর মানটা কত পেয়ে গেলাম, এটা 1 আছে, কে এর মানটা কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। এখন এই সমীকরণে এখানে কে এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি এই সমীকরণে। তো আমাদের সমীকরণটা দাঁড়িয়ে যাবে এক্স সমান সমান এই যে 1 ইন্টু 1/y²। দেখো সমীকরণ এরকম দাঁড়িয়ে গেল। এবার দেখো এক্স এর মান বের করতে বলেছে যখন ওয়াই সমান সমান 4 হবে, তাহলে ওয়াই জায়গায় 4 বসিয়ে এক্স এর মানটা বের করে নেব। তাহলে এক্স সমান সমান হবে, ওয়ানের তো দাম নাই, দেখো 1/y² মানে 4-এর স্কোয়ার, ওয়াই জায়গায় 4 বসিয়ে দিলাম। এক্স সমান সমান 1/4-এর স্কোয়ার কত হয়, 4-এর স্কোয়ার 16। এই যে দেখো এটাই আমাদের এক্স এর মান, এটাই অ্যান্সার। 5 নাম্বার, 5-এর প্রশ্নটা বলছি, 5-এর প্রশ্নটা কিন্তু খুবই ভালো প্রশ্ন, একদম তোমাদের ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে এই অঙ্কটা। দেখো আমরা 5-এর প্রশ্নটাকে ভালো করে পড়া যাক কী বলছে, তারপর ছবি তৈরি করবো আমরা। তো এখানে যে প্রশ্নটা বলছি দেখো, আমাদের ও কেন্দ্রীয় বৃত্তের দুটি পরস্পর লম্ব যে আছে, আর যাদের দৈর্ঘ্য সেই পরস্পর লম্ব দুটি যে দৈর্ঘ্য বলে দিয়েছে 2a একক আর 2b একক, যে দুটির ছেদবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব c একক বলে দিয়েছে। তাহলে প্রমাণ করতে বলেছে সেই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে এটা। ঠিক আছে, তো চলো আগে আমরা ছবিটা তৈরি করি, ছবিটা তৈরি করে তারপরে আমরা প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। দেখো আমাদের যে ছবিটা তৈরি হবে এভাবে হবে, এটা আমাদের একটা বৃত্ত তৈরি করব। এই যে দেখো বড় করে আমরা বৃত্ত তৈরি করি, ছবিটা ভালো হবে। আমরা বৃত্ত তৈরি করলাম, এখানে আমাদের বলেছে দুটি যে যেটা পরস্পর লম্ব। এই যে আমরা এইদিকে একটা জে তৈরি করলাম, এখানে আমরা একটা জে নিলাম, আর এইদিকে একটা জে নিলাম, এখান থেকে এভাবে একটা জে নিলাম, এই যে, আর এইদিকে আমাদের একটা জে, এই যে এটা, এই যে। আচ্ছা এই যেটাকে আমরা এ বি নাম দিয়ে দিলাম, এ বি জে, আর এই যেটা আমরা নাম দিয়ে দিলাম সি ডি জে। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা একটু দিয়ে গেছে, যাই। তাহলে এ বি জে আর সি ডি জে পরস্পর লম্ব, মানে এই জায়গায় লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা কেন্দ্রবিন্দু আমরা এই জায়গায় নিলাম, বৃত্তের কেন্দ্র আমাদের এখানে আছে, এটা আমাদের কেন্দ্র ও বিন্দু, আমরা ও কেন্দ্র বলেছে প্রশ্নে। ওকে, আচ্ছা তারপর দেখো আমাদের এখানে কী কী দেওয়া আছে দেখো তো, সেগুলো আমরা দেখে নেব। আর এখানে যে দুটি ছেদবিন্দু সেটাকে আমরা যে নাম দিয়ে দিই, এটা পি বিন্দু, এই যে পি, আমরা এখানে ওপি যোগ করি, এই যে দেখো ওপি। তাহলে আমাদের এই যে দুটি ছেদবিন্দু থেকে আর কেন্দ্রের যে দূরত্ব সেটা কিন্তু বলে দিয়েছে সি, মানে ওপিটা সি বলেছে, এই ডিস্টেন্সটা কিন্তু সি বলেছে, এটা ছোটো করে দিলাম সি। আমি সব এখানে লিখবো। দেখো আমাদের এখানে দেওয়া আছে এবি, দেওয়া আছে এবি আছে 2a একক, সিডি দেওয়া আছে সিডি দেওয়া আছে আমাদের কত 2b একক, আর এখানে ওপি, ওই যে দুটি ছেদবিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব যেটা আছে ওপি আমরা পেয়েছি, সেটা আমাদের দেওয়া আছে সি একক। আচ্ছা এবার আমরা করবো কি, দেখো ছবিতে আমরা কাজ করব, দেখো অঙ্কন করবো। এখানে আমরা এই যে ও বিন্দু থেকে পিডির উপর লম্ব, মানে সিডি জের উপর লম্ব, তো এখানে আমরা এই যে দেখো আমরা লম্ব যোগ করলাম, লম্ব। আর এই ও বিন্দু থেকে এ বি জের উপর লম্ব, এখান থেকে আমরা লম্ব টানবো, এই যে আমাদের লম্ব হলে দেখো তো এগুলো আমাদের কি 90 ডিগ্রি, হ্যাঁ এখানে আমাদের 90 ডিগ্রি, এগুলো কোণগুলো লম্ব হয়েছে। এখানে তোমাদেরকে বলি, যদি দেখো এই যে সিডি জে আছে, তো সিডি জে, আচ্ছা এখানে নাম দিয়ে দিই আমরা, এটা নাম দিব কি পি দিয়েছি। আচ্ছা এটা আমরা দিলাম, এটা কিউ নাম দিয়ে দিলাম কিউ, এটা আমরা আর নাম করে দিলে সুবিধা হবে। তো দেখো তো এখানে সিডি যে জানা আছে, সিডি জানা থাকলে আমরা কি পেয়ে যাবো, দেখো তো আমরা কিন্তু এই যে কিউডি এটা পেয়ে যাব, এই যে কিউডি এই দৈর্ঘ্যটা পেয়ে যাব। কিউডি কত হবে, এখানে যদি বলি কিউডিটা কিন্তু আমাদের সিডি যদি 2b হয় তাহলে কিউডিটা আমাদের অর্ধেক হবে, এটা বি হয়ে যাবে। কেন এটা হবে বি, এই জায়গাটা কিন্তু বি হবে আমাদের কিউডিটা। দেখো এই যে ব্যাস নয় এইরূপ কোনো যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে সি কিউ সমান কিউডি হয়ে যাবে। তাহলে এখানে সিডির অর্ধেক হবে কিউডি, আর সিডি 2b হলে পরে কিউডিটা হয়ে যাবে বি হয়ে যাবে। একইভাবে এখানে দেখো আমরা এ আরটা পেয়ে যাবো। দেখো এ বি আছে আমাদের 2a,
তাহলে এ আর কোথায় হবে, এ আর হয়ে যাবে এ হয়ে যাবে। এটা আমরা দেখো এ পেয়ে গেলাম। তাহলে আমাদের দরকার পড়বে মানগুলো বের করে নিলাম, ইউডি বের করলাম, এ আর বের করলাম। এখন আমরা আরও অঙ্কন করব। আমরা এখানে ও এ আর ও ডি আমরা যোগ করবো, এগুলো তো ব্যাসার্ধ, আর সেই ব্যাসার্ধই বের করতে বলেছে। দেখো আমরা এখানে যে ও এ যোগ করব আর এখানে ও ডি যোগ করব। এই যে দেখো আমরা এখানে এই যে ও ডি যোগ করছি। এই যে দেখো আমরা ও এ আর ও ডি যোগ করলাম। ব্যাসার্ধ আমরা আর ধরে নিব, আর এর মানটাই দরকার, ঠিক আছে? ব্যাসার্ধ আর। এগুলো কিন্তু আমাদের কি সমকোণী ত্রিভুজ, এগুলো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এগুলো সব কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ। তো এখানে দেখো এই যে ও কিউগুলো আমরা ধরে নিই। এই যে ও কিউটাকে আমরা এক্স ধরে নিলাম, আর এদিকে ও আর আছে না, এই যে ও আরটাকে আমরা ওয়াই ধরে নিলাম। এগুলো সব ধরি, এটা কি আমরা ধরি। আর এখানে এই যে আছে ও এ সমান সমান ও ডি, এটা তো আমাদের কি, এটা যে বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। এদেরকে আমরা আর ধরে নিব, এটাও আমরা ধরি। এই যে সব আমরা ধরে নিলাম। এবার দেখো এখন আমরা কি করব, এই যে আমাদের দেখো সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ আমরা বলবো এই যে পিও কিউ সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, অতিভুজ হবে ওপি, এটা ভূমি, এটা লম্ব। চলো আমরা এখানে দেখাচ্ছি সমকোণী ত্রিভুজ। আমরা করব সমকোণী ত্রিভুজ, আমি এই জায়গায় দেখিয়ে দিই, তো এই জায়গাটা আমি কাজে লাগিয়ে দিই। এই যে দেখো এই জায়গাটা কাজে লাগাবো তোমাদের। ওকে, সমকোণী ত্রিভুজ আমরা নিব পিও কিউ এর, দেখো তো এখানে অতিভুজ হবে কিন্তু ওপি স্কোয়ার সমান সমান এই যে পি কিউ স্কোয়ার ও কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। ও এখানে দেখো তোমাদের বলে দিই যে আমরা ও কিউ পেয়েছি, ও কিউ কোথায় পেয়েছি, দেখো ও কিউ পেয়েছি আমরা, এটা এক্স পেয়েছি, এটা এক্স ধরেছি, আর ও আরটাকে আমরা ওয়াই ধরেছি, এটা আমাদের ওয়াই ধরেছি, ঠিক আছে? এখানে আর একটা জিনিস দেখো, আমাদের এখানে ও আর সমান সমান হবে পি কিউ, দেখো একই ডিস্টেন্স, লক্ষ্য করো এটা জিনিসটা, এই জায়গাটা কিন্তু সমান হবে, আগে থেকে তোমাদের তৈরি হয়েছে জায়গাটা। তাহলে এটা ও আরটা যদি ওয়াই হয়, আমাদের এখানে পি কিউটা কিন্তু আমাদের কী হবে, ওয়াই হয়ে যাবে। মানে আমরা এখানে যেটা পাবো, আমরা এই যে ও আর সমান সমান কিন্তু আমরা পাবো পি কিউ পাবো, এই চিত্র থেকে কিন্তু এটা, আর এটা আমরা ওয়াই পেয়ে যাব। ওকে, দেখো ওয়াই পেয়ে গেলে। দেখো আমরা করতে চাইছি এখানে পি কিউ স্কোয়ার, সমকোণী ত্রিভুজটা নিয়েছি পিও কিউ, তাহলে ও পি স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। দেখো এই যে আমাদের ও কিউ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ধর্ম এটা, তাই না? এই যে পিও কিউ ত্রিভুজ থেকে চলো মানগুলো সব পেয়ে গেছি। দেখো প্রত্যেকটা বাহু, ওপি যেটা আমাদের এটা সি স্কোয়ার, আর পি কিউ দেখো পি কিউ হচ্ছে ওয়াই স্কোয়ার, আর ও কিউ যেটা আমরা এক্স ধরেছি এস স্কোয়ার। দেখো আমরা পেয়ে গেলাম সি স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখি, সি স্কোয়ার সমান সমান আমি এস স্কোয়ারটা লিখে দিই, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার আমরা চলে যাবো এই সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজটার নাম যদি দিব, দেখো এখানে সমকোণী সব ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ এটাকে কি নাম দেওয়া যায়, এটা আমরা বলে দিই কিউওডি বলে দিই, কিউওডি এর অতিভুজটা হচ্ছে ওডি, তাহলে এখানে ওডি স্কোয়ার কিউডি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, এই যে ও কিউ স্কোয়ার, হ্যাঁ লম্ব ভূমি এটা অতিভুজ। চলো ওডি বলতে ব্যাসার্ধ যেটা, এটা হচ্ছে আর স্কোয়ার, আর কিউডি দেখো আমরা কিউডি বের করেছি বি স্কোয়ার প্লাস, আর ও কিউ দেখো ও কিউ এক্স হচ্ছে আমাদের এস স্কোয়ার। তো এটাকেও নাম দিয়ে দিই, এটাকে আমরা 3 নং নাম দিয়ে দিচ্ছি। এবার এটা থাক এটা, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা বের করলাম একটা সমীকরণ, সরি 1 হয়েছে, এটা 3 নাম হবে না, এটা 2 নাম হবে, এটা আমরা 2 নং নাম দিয়ে দেবো। এবার আমরা চলে যাবো এই ত্রিভুজটা, ত্রিভুজ এ ও আর সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা 90 ডিগ্রি। দেখো আবার লিখবো আমরা সমকোণী
ত্রিভুজ এ ও আর নাম দিয়ে দেবো, এ ও আর এর এখানে অতিভুজটা হবে কে ও এ, ও এ স্কোয়ার সমান সমান এ আর স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার। ও এ দেখো যেটা আর ধরেছি ব্যাসার্ধ, আর স্কোয়ার সমান সমান এ আর যেটা এ পেয়েছি এ স্কোয়ার, আর ও আর যেটা ওয়াই আছে আমাদের দেখো ছবিতে দেওয়া আছে সব, এটা আমাদের ওয়াই, ওয়াই স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে নাম দিয়ে দেবো 3। এখন আমরা করবো কি, এই যে 2 আর 3 যোগ করব, ঠিক আছে। চলো আমি এখানে দেখাই, আমরা 2 যোগ 3 করবো আমরা, ঠিক আছে। 2 আর 2 আর 3 যদি যোগ করো মানে এই সমীকরণটা আর এই সমীকরণটা যোগ করতে হবে, তাহলে আর স্কোয়ার যোগ করে আমাদের হয়ে যাবে 2 আর স্কোয়ার সমান সমান। আর এদিকে যোগ করলে দেখো তো আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে এস স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, আমরা পেয়ে যাবো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো 2 আর 3-এর যোগফলটা এটা হবে। এখান থেকে আমরা কি করব, এই যে আর স্কোয়ার মানটা আমরা বের করে নেব, আর স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, দেখো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কিন্তু আমরা বের করে রেখেছি 1 নং। দেখো এই যে 1 নং থেকে দেখো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা সি স্কোয়ার, এখানে মানটা কিন্তু বসিয়ে দেবো, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে আমরা সি স্কোয়ার বসিয়ে দিলাম। আচ্ছা 2টা তো লিখে নিই, 2টা আমরা নিচে নামিয়ে দেবো। এবার দেখো চলে এসেছে আমাদের অ্যান্সারটা, আর স্কোয়ার যদি এটা হয় আর সমান সমান কত হবে, দেখো আর বলতে ব্যাসার্ধ দৈর্ঘ্য বেরোচ্ছে, রুট ওভার দিয়ে হবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই 2। দেখো আমাদের এটাই জানতে চেয়েছিল, প্রমাণ করতে বলেছিল যে দেখো এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য এভাবে যদি আমাদের বলে দেয় তাহলে সেই বৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এই যে দেখো একদম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 2 একক, এই যে আমাদের চলে যেয়ে দেখো এত একক, এই যে এত একক। আমরা কিন্তু প্রমাণটা করে দিয়েছি, আমরা লিখে দেবো প্রুফ। খুবই ভালো একটা অঙ্ক ছিল আমাদের, প্রমাণ করতে বলেছিল, মাধ্যমিক পরীক্ষায় বারে বারে দেখা যায়। তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখো, একবারে যদি না বুঝতে পারো তোমরা এই ভিডিওটা বারে বারে দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্ন। আচ্ছা এরপরে দেখো আমরা 6 নম্বর এবার প্রশ্নটা করাবো। 6 নম্বর প্রশ্ন দেখো পাশে চিত্র দেওয়া আছে, এক্স কোণের মান বের করতে বলেছে আমাদের, এই জায়গায় এক্স কোণ দেওয়া আছে এক্স ডিগ্রি, এক্স কোণের মান বের করো, যেখানে আমাদের কোণ বিসিই দেওয়া আছে 20 ডিগ্রি, কোণ সিএই দেওয়া আছে 25 ডিগ্রি। চলো দুটো কোণ থেকে এক্সের কোণটা আমাদের বের করতে হবে। ছবিটা আমি আবার তৈরি করব খাতায় না তৈরি করলে তোমাদের বোঝানো যাবে না ঠিক। আমাদের যে আছে দেখো যে বৃত্তটা আমি তৈরি করছি, এটা এই যে আমাদের একটা বৃত্ত, এখানে এ বিটা কিন্তু আমাদের ব্যাস আছে, আমরা এ বি ব্যাস তৈরি করে নিলাম, এ বি ব্যাস, এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও। তারপরে দেখো এখানে ছবিটা যে তৈরি করিনি একইভাবে এখানে আমরা বৃত্ত চতুর্ভুজ আছে দেখো এইভাবে করে, এখানে এটা সি নাম দিয়েছে, আমি নামটা দিয়ে দিই, আর এদিকে এসি যোগ করেছে, এখানে এইভাবে এসি যোগ করে দাও এভাবে, এইদিকে এই যে বি যোগ করেছে এখানে বি যোগ করে দাও, আর এদিকে কর্ণ দুটো দেখো এই কর্ণ যোগ করেছে, এই কর্ণ, আর এদিকে বিসি কর্ণ যোগ করেছে, তাহলে আমরা বিসি কর্ণ যোগ করবো। এই যে দেখো এই যে আমাদের ছবি যেটা আমাদের ছিল প্রশ্নে, সেই ছবিটা কিন্তু তৈরি করেছি। দেখো তো যে কোণটা বলেছে এখানে এই কোণটা কিন্তু আমাদের এক্স আছে, এখানে দেখাচ্ছে এটা হচ্ছে এক্স ডিগ্রি, এই কোণের মানটাই বের করতে হবে। আর এই কোণের নামটা যদি বলি এটা হচ্ছে এইসি, এই কোণটা দরকার। দুটো কোণ দেওয়া আছে, চলো কোন কোণ দুটো দেওয়া আছে, কোণ বিসিই মানে এই কোণটা দেওয়া আছে কত 20 ডিগ্রি দেওয়া আছে, ছোট করে লিখলাম। আর সিএই মানে এই কোণটা দেওয়া আছে কত 25 ডিগ্রি। ওকে, এবার দেখো আমাদের জানতে হবে একই চাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণ সমান হবে। তাহলে যে চাপটা আছে দেখো তো বি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ আমরা এই কোণটা, আর এই চাপের উপরে অবস্থিত আরেকটা বৃত্তস্থ কোণটা আছে এই কোণটা, তাহলে এই বৃত্তস্থ কোণ আর এই বৃত্তস্থ কোণ কী হবে, সমান হবে। আমরা এই ক্লাসে দেখলাম, তোমাদের বুঝালাম, এই বৃত্তস্থ কোণটা যে 20 ডিগ্রি হয়, এই বৃত্তস্থ কোণটা হয়ে যাবে 20 ডিগ্রি। এই দুটো বৃত্তস্থ কোণ একই
বৃত্তচাপের উপর অবস্থান করছে। দেখো এই যে বি চাপটা আছে না, এই বি চাপের উপর অবস্থান করছে এই বৃত্তস্থ কোণটাও এই বৃত্তস্থ কোণটাও। দেখো সমান হয়ে গেল। এখন আমরা এই যে বিএসি মানে এই সম্পূর্ণ কোণটা পেয়ে যাব, পুরো কোণটা আমরা পাবো এখানে কোণ বিএসি। বিএসি পাবো এই যে 25 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগ করে, 25 ডিগ্রি যোগ 20 ডিগ্রি যোগ করলে পেয়ে যাবে কত, 45 ডিগ্রি। সম্পূর্ণ কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তো দেখো বৃত্তস্থ চতুর্ভুজ আছে এটা এ বি ই সিটা, তার বৃত্তস্থ চতুর্ভুজের এই যে বিপরীত কোণ আছে এটার সঙ্গে এই কোণটা, তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। তাহলে এটা যদি হয় 45, তাহলে এটা 180 ডিগ্রি থেকে 45 বিয়োগ করলে এই কোণটা পাবো। তা আমরা এখন পাবো বিএসি পাবো, আমরা পাবো কোণ বিইসি। এই যে বিইসি কোণটা এটা হবে 180 ডিগ্রি থেকে কত বাদ যাবে, এই কোণটা বাদ যাবে, যেটা আমরা 45 ডিগ্রি পেয়েছি। 45 ডিগ্রি বিয়োগ, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের ধর্ম। বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক বলে আমরা এই যে বিইসি কোণটা এটা পাবো, বিয়োগ করে পাবো। এখানে যদি বিয়োগটা করো, তাহলে বিয়োগটা করে তোমরা পেয়ে যাবে, দেখো এই যেটা বিয়োগ করতে 135 ডিগ্রি হবে, এটা 135 ডিগ্রি পাওয়া বিয়োগ করে। ওকে, তাহলে এই কোণটা হয়ে গেল 135 ডিগ্রি। এখন দেখো আমাদের যে মান বের করতে বলেছে, মানে এই যে এক্সের মানটা, এই কোণটা, তাহলে এই কোণটা আমাদের বেরিয়ে আসবে। দেখো কি করে, আমাদের এখন এই কোণটা জানতে হবে যে এ ই বি কোণটা, ঠিক আছে, মানে এই কোণটা জানতে হবে। এই কোণটা আমরা পেয়ে যাব, এই কোণের মান 90 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। মানে এখানে যদি বলি তোমাদের কোণ এ ই বিটা তার 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে এটা, দেখো এ ই বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ 90 ডিগ্রি। তা এই কোণটা হলো 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, দেখো এই টোটাল যে আমরা পেয়েছি বিইসি, তাহলে বিইসি থেকে এই কোণটা বাদ দিলে, 90 ডিগ্রি বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাবো এক্স ডিগ্রি। তাহলে দেখো আমাদের এক্স ডিগ্রি হয়ে যাবে, এই যে টোটাল যে আমাদের বিইসি কোণটা 135 ডিগ্রি পেয়েছি, 135 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণটা বাদ দিয়ে দাও, এই যে এদের বিয়োগফলটাই হবে এক্সের মান। বিয়োগ করে নেবা, এটা বিয়োগ করে দেখো পেয়ে যাবে কত, 45 ডিগ্রি পেয়ে যাবে, এই যে 45 ডিগ্রি। তাহলে আমাদের এক্সের মান কত হয়ে গেল, 45 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। এরপরে দেখো আমাদের যেটা আছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা বলেছে দুটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 6 সেমি ও 8 সেমি, বহিস্থ কোনো বিন্দু থেকে ছোট বৃত্তের উপর একটি স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, আর উক্ত বিন্দু থেকে, মানে ওই বহিস্থ বিন্দু, উক্ত বিন্দু বলতে সেই বাইরে যে বহিস্থ বিন্দুটা, সেই বিন্দু থেকে বড় বৃত্তের একটি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছে। ছবিটা এঁকে তোমাদের প্রশ্নটা আমি বুঝাই, তারপরে তোমার ভালো বুঝতে পারবে। এখানে যেটা বলেছি প্রশ্নে, আমাদের দুটো বৃত্তের কথা বলেছে যারা সমকেন্দ্রিক, মানে একই কেন্দ্রে হবে, ঠিক আছে, বৃত্ত দুটির। আমরা প্রথমে একটা বড় বৃত্ত তৈরি করে নিই। এই যে দেখো, ধরো এটা বড় বৃত্ত, আর এর মধ্যে একটা ছোট বৃত্ত তৈরি করি। আচ্ছা, এক কাজ করি, আমরা এটাকেই ছোট বৃত্ত করি, ছবিটা বড় করে রাখি, আমরা বড় বৃত্ত বাইরে করি। এই যে আমাদের বড় বৃত্ত, এই যে দেখো। এবার দেখো এখানে আমাদের কেন্দ্রবিন্দু, যেটা বলেছে বাইরে একটা বিন্দু, আমরা এখানে বাইরে একটা পি বিন্দু নিয়ে নিলাম। এই যে আমরা একটা কেন্দ্রবিন্দু ও ধরে নিলাম, ও পি যোগ করে দিলাম কেন্দ্র থেকে দূরত্ব যেটা। আচ্ছা, এখানে দেখো আমাদের বলেছে বহিস্থ বিন্দু যেটা পি বিন্দু, বহিস্থ বিন্দু, যে বহিস্থ কোনো বিন্দু থেকে ছোট বৃত্তের উপর একটি স্পর্শক, ছোট বৃত্ত হচ্ছে এই যে ছোট বৃত্ত, ধরো আমাদের পি বিন্দু থেকে এখানে একটা স্পর্শক আমরা যে তৈরি করি এই জায়গায়, এই যে আমাদের একটা স্পর্শক, এখানে দেখো স্পর্শকটা আমরা এইভাবে তৈরি করি। ওকে, একটু খারাপ হয়ে গেছে, তাই এই যে দেখো এই জায়গায় আমাদের স্পর্শক আছে। তাহলে এই স্পর্শকের নামটা আমরা এখানে এ দিয়ে দিলাম, যে এই বিন্দুতে আমাদের একটা স্পর্শক আছে, পি বিন্দু থেকে এই যে ছোট বৃত্তের উপর স্পর্শক, এটা এপি। আর আমাদের ব্যাসার্ধ যেটা বলে দিয়েছে, আমরা ও এ যদি যোগ করি, এই যে দেখো আমাদের এটা ও এ হচ্ছে ব্যাসার্ধ, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট হবে, যেটা আমাদের এখানে 6, তা 6 সেমি বলেছে।
আর যেটা প্রশ্নে বলেছে এখানে যে ওই যে ব্যাসার্ধ আর স্পর্শকের দৈর্ঘ্য, ছোট বৃত্তের উপর যে স্পর্শকটা তৈরি হবে না এপি, তার দৈর্ঘ্য 10 সেমি বলে দিয়েছে, এটা হচ্ছে 10 সেমি। মানে এখানে এপিটা আমাদের দেওয়া আছে 10 সেমি, 10 সেমি দেওয়া আছে। আর ওই ব্যাসার্ধটা ছোট বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাদের 6 সেমি, 6 সেমি। তো তারপরে আমাদের যেটা প্রশ্ন বলেছে দেখো, এই যে উক্ত বিন্দু থেকে, মানে এই যে বহিস্থ বিন্দুটা আছে, এই বিন্দু থেকে বড় বৃত্তের উপর স্পর্শক যে তৈরি হবে তার দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা ধরো এখান থেকে যে স্পর্শক তৈরি করি, তা দেখো এই জায়গায় ধরো আমরা স্পর্শকটা নিয়ে নিলাম, এই যে স্পর্শকটা, এটা যদি আমরা এখানে বি নাম দিয়ে দিই, তাহলে আমাদের এই যে পিবি বের করতে বলেছে, পিবি আমাদের কত হবে, পিবি দৈর্ঘ্য বের করতে হবে। আমরা এখানে ওবি যোগ করে দেবো, ওবি ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ, এই যে ওবি, ওবি আমাদের কত হবে, 8 হবে। আচ্ছা, তা দেখো প্রথমে তো আমরা এই যে দেখো তো এই স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে, এই ব্যাসার্ধ দৈর্ঘ্য জানা আছে, তাহলে আমরা এখান থেকে এই যে ওপিটা পাবো কী করে। দেখো বৃত্তের স্পর্শক, না বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং সেই বিন্দুতে যে কেন্দ্রগামী ব্যাসার্ধ হয়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবং কেন্দ্রগামী ব্যাসার্ধটা আর স্পর্শকটা পরস্পর কিন্তু লম্ব হবে। এই কোণটা হবে 90 ডিগ্রি, কোণ ও এ পি, এটা হবে 90 ডিগ্রি। এটা যে 90 ডিগ্রি হয়, তাহলে এ ও পি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজে দুটো বাহু মান জানা আছে, তার 3 নম্বর বাহুটা পেয়ে যাবো। এই যে দেখো যে অতিভুজটা, এটা যেহেতু সমকোণ হয়, তো সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ, এই যে এ ও পি ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের। তাই অতিভুজের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। চলো দেখো আমাদের যেটা হবে ওপি স্কোয়ার, যেটা অতিভুজ স্কোয়ার, আর যে ভূমি আর লম্ব, এটা 10-এর স্কোয়ার প্লাস যে লম্ব স্কোয়ার 6-এর স্কোয়ার, তবে এটা কত হচ্ছে দেখো তো, এটা 100 হয়ে যাবে আর এটা 36 হয়ে যাবে। এটা যোগ করে দেখো তো, এটা হয়ে যাবে কত, 136। তাহলে দেখো এখানে যদি ওপি স্কোয়ার, দেখো আচ্ছা ওপি স্কোয়ারের মানটা আমরা বের করে রাখলাম, এটাই আমাদের কাজে লাগবে। ওপি আমরা বের করছি না, ওপি স্কোয়ার হয়ে গেলো 136, ঠিক আছে। তারপরে দেখো আমরা এবার পিবি দৈর্ঘ্যটা কী করে বের করব। তো এই যে দেখো তো আমরা ওপি স্কোয়ার যখন পেয়ে গেছি, ধরো ওপি পেয়ে গেছি, তাহলে ওপি পেয়ে গেছি আর ওবি জানা আছে 8 সেমি, প্রশ্নে বলে দিয়েছে বড় বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি। তাহলে এবার দেখো তো এটাও তো আমাদের সমকোণ ত্রিভুজ হবে, যে স্পর্শক স্পর্শক যে বৃত্তের যেই বিন্দুতে স্পর্শক হয় আর সেই বিন্দুতে কেন্দ্রগামী যে ব্যাসার্ধ, তো সেই ব্যাসার্ধ এবং স্পর্শটা কী হবে, পরস্পর লম্ব হবে, সেইভাবে একই নিয়মে। তাহলে এখানে আমাদের দেখো তো এটা 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, আর এখানে পি ও বি ত্রিভুজটাও সমকোণ ত্রিভুজ, তাই সমকোণ ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। এই যে দেখো তো এখানে অতিভুজ স্কোয়ার মানে ওপি স্কোয়ার সমান সমান, আর ভূমি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, এটা যে ভূমি বলি পিবিটা, তাহলে পিবি স্কোয়ার, আর এই যে আমাদের লম্ব এটা মানে 8-এর স্কোয়ার। দেখো তাহলে ওপি স্কোয়ার মান জানা আছে 136, এই যে ওপি স্কোয়ারটা আমরা বের করলাম 136, বসিয়ে দিলাম, আমরা কিন্তু এবার পেয়ে যাব পিবির মান পেয়ে যাবো। আচ্ছা 8-এর স্কোয়ারটা আমরা করে দেবো 64, তাহলে পিবি স্কোয়ার দেখো কত বের হচ্ছে, পিবি স্কোয়ার হবে এই যে 136 থেকে 64 বিয়োগ করে দাও, এটা ওদিকে পাঠিয়ে দিলা ধরো, তাহলে বিয়োগ হবে। তাহলে আমাদের এখানে যদি বিয়োগটা করো, তাহলে বিয়োগটা পেয়ে যাবে 72। আর পিবি স্কোয়ার যদি 72 হয়, আমরা দেখো তো অতএব পিবি কত হবে, পিবি হবে √72। আচ্ছা এখন আমরা কী করবো, এটা যদি আমরা সরল করে দেখো, তাহলে পিবি সমান সমান হয়ে যাবে, একটু বর্ডার মেরে দিই, এটা 6 গুণিত 6 গুণিত 2 করো তো, দেখো 6 6 36, 36 দিয়ে 72, এভাবে ভেঙে নিলাম 72কে। এখানে করলাম মানে কি, দুটো 6 আছে, 6 বের করতে পারবো, পিবি হয়ে যাবে দেখো, পিবিটা হয়ে যাবে 6 বেরিয়ে আসবে আর 2টা রয়ে যাবে, যে 6√2 সেমি। এই যে আমাদের অ্যান্সার। আমাদের যেটা বলেছিল প্রশ্নে যে ওই যে উক্ত বিন্দু থেকে বড় বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, যেটা পেলাম 6√2 সেমি, 6√2 সেমি, এটা আমাদের অ্যান্সার। এবার 8 নম্বর প্রশ্ন দেখো, আমাদের এখানে সমীকরণ sin θ + cos θ এর মান দেওয়া আছে, sin θ cos θ এই গুণফলের আকারটার মানও দেওয়া আছে, sin θ cos θ এর মান আমাদের বের করতে বলেছে। আচ্ছা দেখো আমরা এখন করব কি, আমরা এখানে সাইন আর cos দিয়ে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমাদের জানতে হবে।
তোমরা জানো এই সূত্রটা অনেকেই, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এই সূত্রটা আমরা দেখো অ্যাপ্লাই করবো। আমরা লিখবো এখন যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 জানি আমরা। আচ্ছা দেখো, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নিয়ে যে সূত্র হয় সেটা দুটো সূত্র হয়। একটা জানি আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এর আরেকটা আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হয়। প্লাস হলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস। ওকে, তাহলে এখানে যে দুটো সূত্র হয় তা আমরা এই মাইনাসের সূত্রটা ব্যবহার করব। মাইনাসটা এই জন্য ব্যবহার করবো, প্লাসটা দেওয়া আছে তো মাইনাসটা ব্যবহার করলে মাইনাসের মানটা বেরোবে। তো চলো, আমরা এখানে লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা লিখব সাইন থিটা মাইনাস কস থিটা, এটা এ এটা বি, এখানে এ বলতে সাইন থিটা আর বি বলতে কস থিটা, এ মাইনাস বি হোল স্কোয়ার, আর প্লাস হবে এখানে মাইনাস নিলে এখানে প্লাস, এই যে সূত্র দেখো প্লাস 2ab, 2a বলতে হচ্ছে সাইন থিটা আর বি বলতে হচ্ছে আমাদের কস থিটা, আর সমান সমান 1। ঠিক আছে, এই জায়গাটা একটু শর্ট হয়ে গেল, সমান সমান 1 আমাদের। চলো সরলটা করি। আচ্ছা, এখানে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, দেখো সাইন থিটা কস থিটার মানটা এখানে দেওয়া আছে 12/25 সমান সমান 1। তাহলে আমরা এখানে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, আচ্ছা এটা হবে দেখো 12 দিয়ে 24, 24/25, আচ্ছা সমান সমান 1 মাইনাস দিয়ে দেখবেন আসলাম ডান দিকে, তাহলে 24/25 লিখে দিলাম। এখানে ভগ্নাংশে যোগবিয়োগ করে নাও, 25 লসাগু 25 মাইনাস 24, এটা হয়ে যাবে আমাদের 1/25। আচ্ছা এর স্কোয়ারের মানটা যদি 1/25 হয় তাহলে আমরা যদি স্কোয়ারটা ছেড়ে দিই, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান কত হবে, বর্গমূল 1-এর বর্গমূল 1 আর 25-এর বর্গমূল 5, প্লাস মাইনাস হবে না, যেহেতু আমরা এখানে ধনাত্মক মান নিয়ে কাজ করব। এখানে যে থিতাগুলো আছে ধনাত্মক সূক্ষ্মকোণ, দেখো সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান কত পেয়ে গেলাম 1/5 পেয়ে গেলাম। তো এটা দেখো, আর আমাদের প্রশ্নে যেটা বলে দিয়েছে, আবার প্রশ্নে আমাদের দেওয়া আছে এই যে সাইন থিটা প্লাস কস থিটা 7/5, এটা আমরা লিখে দিই পাশে। এখানে লিখব সাইন থিটা প্লাস কস থিটা, এটা আবার দেওয়া আছে 7/5। এখন এই অপনয়ন করে সাইন থিটা আর কস থিটার মান থিটা বের করে দেবো। তো এখানে দেখো এটা কেটে গেল, এবার 2 সাইন থিটা, আর এদিকে দেখো এদিকে আমাদের ভগ্নাংশে যোগবিয়োগ হবে 1/, দেখো ভগ্নাংশে যোগবিয়োগটা তোমাদের একবারে বলে দিই, হর যখন সমান আছে তাহলে লবগুলো যোগ করে নাও, এই যে 5 7 আর 1 যোগ করে 8 হয়ে যাবে, 8/5 পেয়ে যাবা, একবারে যোগ পেতে পারবা। এই 2 আর 8-এ কাটাকাটি করে নাও, 2 4 8, তাহলে দেখো সাইন থিটার মানটা পেয়ে গেলাম, সাইন থিটার মানটা পেয়ে গেলাম 4/5। এই দেখো সাইন থিটার মান একটা পেয়ে গেছি, এবার কস থিটার মান, কস থিটার মানটা আমরা পেয়ে যাবো সহজে। আবার যে কোনো একটা সমীকরণে পুট করে দিই, ওরা আমরা কোথায় বসিয়ে দেবো, যেখানে বসিয়ে দিচ্ছি আমরা প্লাস লিখে দেবো। তো এখানে যদি বসিয়ে দিই, তো সাইন থিটা যেখানে লিখছি দেখো যেটা দেওয়া হয়েছিল, যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা কত 7/5 দেওয়া আছে, তো আমরা সাইন থিটার মানটা পেয়ে গেলাম 4/5। এখানে আমরা বসিয়ে দেবো সাইন থিটার জায়গায় 4/5, আর কস থিটা সমান সমান 7/5। তাহলে এখানে দেখো কস থিটা সমান সমান 7/5 মাইনাস 4/5। চলো এটা সমান করে নাও। এখানে দেখো 5 যখন মিলে গেছি, 7 থেকে 4 বিয়োগ করে দাও, 3/5। তাহলে কস থিটার মান পেয়ে গেলাম 3/5। আমাদের হয়ে গেছে অ্যান্সার। এই হচ্ছে সাইন থিটার মান, যেটা অ্যান্সার আমাদের, আর এই হচ্ছে কস থিটার মান, এটাও আমাদের অ্যান্সার। এই দুটো মানই বের করতে বলছে। পরের প্রশ্নটা দেখো বলেছে আমাদের 9 নম্বর প্রশ্নটা, সরলতম মান বের করতে বলেছি এর। আচ্ছা চলো ব্যাপারটা সহজে আমাদের সমাধান হয়ে যাবে। দেখো এখানে দেখো যেটা আমরা করব, এই যে প্রথম এটা যেটা আছে সেটা বসিয়ে দিই, 1/,
1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি। আর এইদিকে দেখো এখানে আমরা করবো কি দেখো তো, যে 1/1 প্লাস, আচ্ছা সেককে আমরা কস করে নেব। তো সেককে কস করলে সেক সমান সমান 1/cos হয়, এটা 1/cos স্কোয়ার 70 ডিগ্রি হয়ে যাবে, cos স্কোয়ার 70 ডিগ্রি। দেখো তো এখানে আমাদের কাজ করতে হবে, এদিকে রেখে দিলাম 1 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি আছে, আর এটা দেখো এবার দেখো এখানে আমাদের ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হবে, লক্ষ্য করো এখানে, তাহলে উপরে তো আমাদের 1 রয়ে গেল, পরে থাক, আর নিচে এখানে যে ভগ্নাংশ যোগ বিয়োগ করো cos স্কোয়ার 70 ডিগ্রি, তাহলে 1 আছে বলে এখানে cos স্কোয়ার 70 ডিগ্রি রয়ে যাবে, আর এটা প্লাস 1 থেকে যাবে, তাই তো। এবার আমরা করব কি, এটা দেখো এটা উল্টে যাবে, cos স্কোয়ার 70 ডিগ্রিটা উপরে হয়ে যাবে। আচ্ছা আমরা এক কাজ করি, এখানে 1/1 এই যে সাইন আছে না, দেখো এটাকে সাইন স্কোয়ার, দেখো 20 ডিগ্রি জায়গায় আমরা লিখে দেবো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। দেখো 90 থেকে 70 বিয়োগ করে 20 ডিগ্রি পাবা, এটা আমরা করে দিলাম, পুরো কোনো সূত্র ব্যবহার করব। আর এখানে দেখো এইদিকে যেটা ছিল এটা যে cos স্কোয়ার 70 ডিগ্রিটা, cos স্কোয়ার 70 ডিগ্রিটা উপরে চলে যাবে, আর নিচে চলে আসবে আমাদের 1 প্লাস, আগে 1টা লিখে দিলাম, 1 প্লাস cos স্কোয়ার 70 ডিগ্রি, 1 প্লাস cos স্কোয়ার 70 ডিগ্রি। দেখো এবার এখানে দেখো এটা 1/1 প্লাস, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, cos থিতা হয়ে যাবে, এখানে cos স্কোয়ার হবে, যদি স্কোয়ার আছে cos স্কোয়ার 70 ডিগ্রি, এটা পুরো কোনো সূত্র, সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা cos থিতা। আর এইদিকে এখানে যেটা ছিল সেটা বুঝিয়ে দাও, cos স্কোয়ার 70 ডিগ্রি বাই 1 প্লাস এখানেও cos স্কোয়ার 70 ডিগ্রি। ওকে, আচ্ছা দেখো এবার আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, মানে চলে আসবে অ্যান্সারটা। তাহলে এখানে দেখো ভগ্নাংশের লসাগুটা 1 প্লাস cos স্কোয়ার 70 ডিগ্রি পেয়ে যাব, 70 ডিগ্রি। আর এখানে দেখো এটাতে মিলে গেল, তাহলে উপরে এটা 1 নেমে গেল, এটাও মিলে গেল, তাহলে উপরে আমাদের cos স্কোয়ার 70 ডিগ্রি। দেখো দুই এই যে লব হর কিন্তু আমাদের সমান হয়ে গেছে, কেটে দাও, লব হর সমান হলে কি হবে 1 হয়ে যাবে, দেখো 1 পেয়ে গেলাম, এই যে অ্যান্সারটা। আমরা এই যে রাশিটা আমরা সরল করলাম, এই পুরো রাশির মানটা আমরা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। আচ্ছা এরপরে চলে যাবো 10-এর প্রশ্ন। 10 নম্বরটা দেখো আমাদের যেটা বলেছি, একটি আয়তঘনের তলের সংখ্যা দেওয়া আছে S, ধারের সংখ্যা E, শীর্ষবিন্দুর সংখ্যা B এবং কর্ণের সংখ্যা D হলে এর মানটা বের করতে বলেছে। তাহলে আমাদের কি জানতে হবে, দেখো আমাদের আয়তঘনের তলের সংখ্যা জানতে হবে, ধারের সংখ্যা জানতে হবে, শীর্ষবিন্দুর সংখ্যা জানতে হবে, আর কর্ণের সংখ্যা জানতে হবে। তো এখানে আমাদের যেটা জানতে হবে, যে তল সংখ্যা যেটা S, আয়তঘনের তল সংখ্যা হয় 6টি, আর ধার সংখ্যা যেটা E আছে, আয়তঘনের ধার সংখ্যা হয় 12টি, আর শীর্ষবিন্দুর সংখ্যা যেটা V আছে। আচ্ছা তাহলে আয়তঘনের শীর্ষবিন্দুর সংখ্যা হয় 8টি, ঠিক আছে। তোমরা একটা যে ইট উদাহরণ নিয়ে নাও, আয়তঘন ইটকে আমরা আয়তঘন ঘনবস্তু বলতে পারবো। তো ইটকে নিয়ে দেখবা যে ইটের তল আছে 6টি, শীর্ষবিন্দু পাবা দেখবা 8টি পাবা, আর ধার সংখ্যা 12টি পাবা, তোমরা প্রয়োগ করবা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা তারপরে আমি তোমাদের এখানে দেখাবো এই যে বলেছে কর্ণের সংখ্যা, যেটা আমাদের ডি বলেছে। তো আয়তঘনের কর্ণ সংখ্যা হবে 4টি, আয়তঘন যদি ঘর থাকে সেই ঘরে দেখবা 4টি কর্ণ পাবা। তো এইভাবে কিন্তু মানগুলো আমরা পেয়ে যাবো। তাহলে এখানে আমাদের যে বলেছিল যে এস সমান সমান ই এস মাইনাস ই আছে প্লাস ভি মাইনাস ডি আছে, এখানে বসিয়ে দেবো মানগুলো, এস 6, ই হচ্ছে 12, আর বি 8, আর ডিটা হচ্ছে আমাদের 4। তো এখানে যদি আমরা সরলটা করি, দেখো কত দাঁড়াচ্ছে, তো এটা 6 আর 8 কত যাবে আমাদের 14 হয়ে যাবে, এটা ওইদিকে -12 আর -4, তো এটা কত হয়ে যাবে আমাদের -16 হয়ে যাবে, এটা -2 হয়ে যাবে। দেখো আমাদের যে এই যে মানটা পেলাম, যে মানটা বের করতে বলেছিল -2, এটাই আমাদের অ্যান্সার। আমাদের তোমাদের মনে রাখতে হবে কোনো আয়তঘনের তল সংখ্যা
6টি হয়, ধার সংখ্যা 12টি হয়, শীর্ষবিন্দু সংখ্যা 8টি হয়, আর কর্ণের সংখ্যা হয় 4টি হয় কর্ণের সংখ্যা। ওকে, আমি তোমাদেরকে যে ছবিটাকে দেখিয়ে দিই, দেখো আয়তঘনের ছবিটা এরকম। চলো আমি এখানে দেখাচ্ছি ছোটো করে। আয়তঘন বলতে আয়তঘন ছবিটা আঁকতে গেলে একটা আয়তক্ষেত্র আঁকবা, আয়তক্ষেত্র তল। হ্যাঁ, আয়তক্ষেত্র তল এখানে। আর একটা তোমরা আয়তক্ষেত্র তল আঁকবা, ঠিক মধ্যে আঁকো, এই জায়গায় আঁকো এভাবে একটা আয়তক্ষেত্র তল। দুটো আয়তক্ষেত্র তল এভাবে আঁকবা, এদিকে যোগ করো, এদিকে যোগ করে দাও, এদিকে যোগ করে দাও। এই যে দেখো, দেখো যেটা আমি বলবো, তল সংখ্যা, উপরে একটা তল, নিচে একটা তল, দুটি। আর চারপাশে 4টি তল আছে, এই যে একটা তল, এই এদিকে, আর এইদিকে একটা তল, এই যে এই সাইডে একটা তল, ঠিক আছে? তো 4টি চারপাশে, আর উপর নিচে দুটো, তারপরটা হলো 6টি তল হলো। দেখো তল সংখ্যা আমরা 6টি পেয়েছি। শীর্ষবিন্দু দেখো 8টি পাবা। দেখো উপরে শীর্ষবিন্দু লক্ষ্য করো 4টা আছে, আর নিচে শীর্ষবিন্দু দেখবে তোমরা, এই যে এখানে 4টা আছে, একদম ইটকে নিয়ে তোমরা দেখতে পারো। তো 8টি শীর্ষবিন্দু পেয়ে যাবা। আর ধার সংখ্যা যেটা 12টি, দেখো ধার বলতে এই যে ধারগুলো, তো এই ধার, এই ধার, এই ধার, এই ধার, চারপাশে 4টি ধার, খুঁটি মনে করো, খুঁটিগুলো 4টি ধার আছে। আর উপরে দেখো এই যে এই ধার, 1 2 3 4, এই দেখো, তাহলে এই যে এখানে আছে 4টা, 1 2 3 4, আর নিচে 4টা, এই যে 1 2 3 4, উপরে 4, নিচে 4, আর চারপাশে 4টা, 4 3 12টা। 12টি কিন্তু আমাদের ধার আছে, ধার সংখ্যা যেগুলো। ওকে, আর কর্ণ সংখ্যা, 4টি। তো কর্ণ বলতে এই কর্ণ আর এই কর্ণ যোগ করবা, এখানে একটা, এদিকে একটা কর্ণ পাবা। তারপরে এই কর্ণ যোগ করে এদিকে একটা কর্ণ পেয়ে যাবা। এই কর্ণ যোগ করবা, এদিকে একটা কর্ণ পেয়ে যাবা। তখন এই কর্ণ আর একটা কর্ণ পাবা, ঠিক আছে? সেই কর্ণটা এখানে বোঝানো যাচ্ছে না, তাহলে 4টি কর্ণ পাবা। তাহলে আয়তঘনের কর্ণের সংখ্যা কটা হবে? 4টি কর্ণ হবে। ওকে, এটার সঙ্গে এই যে এটা যুক্ত হবে, এখানে বোঝা যাচ্ছে না জিনিসটা, কিন্তু এখানে একটা বড় কর্ণ আছে। ওকে, তাহলে আয়তঘনের কর্ণ সংখ্যা 4টি। তো এইভাবে কিন্তু তোমাদের এগুলো জানতে হবে। তল সংখ্যা 6টি, ধার সংখ্যা 12টি, শীর্ষবিন্দু সংখ্যা 8টি, আর কর্ণের সংখ্যা 4টি। তারপর কিন্তু এই অঙ্কটা তোমরা সহজে করে নিতে পারবে। তো চলে যাবো আমরা পরের প্রশ্নে। 12 নম্বর প্রশ্ন। আমাদের এখানে একটা শঙ্কু বলেছে, সেই শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা, ভূমির ব্যাস, এগুলো আমাদের দেওয়া আছে। তাহলে শঙ্কুর আমরা কি জানি, দেখো এখানে আমি শঙ্কুর ছবিটা তোমাদের রেখে দেখাই। শঙ্কুর ছবিটা হবে এভাবে, এখানে আছে, এই যে আমাদের শঙ্কুর ভূমির ব্যাস, ছবিটা একটু খারাপ হয়ে যাচ্ছে আমাদের, যাই হোক, এই যে আমাদের এখানে ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, এখানে দেখো যেটা বলে দিয়েছে, তির্যক উচ্চতা বলেছে, এটা আমাদের নাম দেবো ও, এটা বি নাম দেবো। এ বিটা আমাদের তির্যক উচ্চতা, যেটা এল বলেছে। আর এখানে এইচ, শঙ্কুর উচ্চতা এইচ, এটা এইচ বলেছে। আর ব্যাসটা বলেছে কিন্তু ডি বলেছে। তাহলে ব্যাস যদি ডি হয়, তাহলে যে ব্যাসার্ধ যেটাকে আর বলি, তাহলে আরটা কত হবে? ব্যাস যদি ডি হয়, তাহলে ব্যাসার্ধ হবে d/2। তাহলে আরটা কিন্তু এখানে d/2 আমাদের। ওকে, আর শঙ্কুর যে এই যে ছবিটা তৈরি হয়েছে এ ও বি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, ভূমি উলম্ব। আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান এই যে ভূমি স্কোয়ার, যেটা d/2 আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার দেখো তো আমরা আমাদের মানটা, এর মানটা দরকার, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ডি স্কোয়ার। তো দেখো এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, এটা বাঁদিকে নিয়ে আসলাম, এদিকে ডি স্কোয়ার বাই, এটা 4 যাবে, এটা এইচ স্কোয়ারটা নিয়ে আসলাম বাঁদিকে, আর এটা ভেঙে নিলাম। এখান থেকে দেখো আমরা করবো কি, এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, আর ডি স্কোয়ারটাকে নিচে নামিয়ে দিলাম, ডি স্কোয়ার চলে আসলো, তো কিছু নয় বলে 1 থেকে গেলো, আর নিচে 4 তো আছি। তো এরই মানটা কিন্তু আমাদের চেয়েছিল, এর মানটা, তাহলে এর মানটা কোথায় পেয়ে গেলাম? 1/4 পেয়ে গেলাম। তো অ্যান্সারটা কিন্তু আমাদের 1/4, এটা অ্যান্সার 1/4। আচ্ছা চলো, আজকের ক্লাসের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি, চলে যাবো 12 নম্বর প্রশ্নটা। আমাদের দেখো এই যে এক্সআই এফআইগুলো দেওয়া আছে, উপরের তথ্যের যৌগিক গড়টা 8 হলে পি এর মানটা আমাদের বের করতে বলেছে। দেখো যৌগিক গড় আমাদের যখন বলে দিয়েছে, আমরা দেখো পি এর মানটা কিন্তু আমরা বের করতে পারবো সহজে। আমাদের প্রথমে কি করতে হবে, দেখো তো আমাদের এই যে এক্সআই দেওয়া আছে, এফআই দেওয়া আছে, তাহলে আমরা এফআই বলতে সামেশন এফআই, মানে এফআইগুলোর যোগফল, যে এফআই মানে F1 এটা, F2 এটা, F3 এটা, তাহলে এফআই বলতে সবগুলো। তো সামেশন এফআই করা মানে এদের যোগফলটা। তাহলে এদের যদি যোগ করো, এই যে 6 যোগ
8 যোগ 5 যোগ পি যোগ 8 যোগ 4। ওকে, পিটা আছে তো পিটা আগে বসিয়ে দিলাম প্লাস, আর সংখ্যাগুলোকে যোগ করে নেবা, সংখ্যাগুলোকে যোগ করে 31 পেয়ে যাবা। এটা আমাদের 31, তার সামেশন এফ আইটা 31 পেয়ে গেলাম। এবার আমরা কি করব দেখো, এই যে সামেশন করব আমরা এফ আই এক্স আই। সামেশন এফ আই এক্স আই বলতে দেখো, এই যে যদি সামেশন যদি ছাড়া বলি, এফ আই এক্স আই মানে কি এদের গুণফলটা, এই যে এফ আই এক্স আই 3 6 18। তো এখানে 3 6 18 যে গুণফলটা দুজন পাশাপাশি আছে মানে গুণ, 3 6 18 প্লাস হয়ে যাবে। প্লাস কেন দিব, মানে গুণ করে আবার এদের যোগফল, এই যে সামেশন এফ আই এক্স আই সামেশন দেওয়া আছে, মানে এদের গুণ করব, আর এদের গুণ করব, এদের গুণ করব, সব গুণ করে গেলে তারপর সবাইকে যোগ করে নেব। 3 6 18 যোগ 8 5 40 যোগ আবার 8 5 40 যোগ, এটা হবে 9p হয়ে যাবে আমাদের, আর এটা 11 8 88 হয়ে যাবে। এই যে যোগ সামেশন যেহেতু আমরা যোগ দিব, তারপরে 13 4 52, তাহলে আমরা এখানে 52 দিয়ে দেবো, তাহলে এদের আমরা যোগফল করবো। 9pটা আমরা আগে বসিয়ে দিই, 9p বসিয়ে দিলাম, আর 18 40 40 88 52 এদের যোগ করবা, এদের যোগ করে তোমরা পেয়ে যাবা 238। এবার আমরা দেখো যৌগিক গড় যেটা বলেছে, আমাদের এখানে যৌগিক গড়ের সূত্র জানতে হবে। যৌগিক গড়ের সূত্রটা কি দেখো, যৌগিক গড়ের সূত্র হচ্ছে আমাদের যেটা জানতে হবে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, ঠিক আছে, এটাকে বলা হয় যৌগিক গড়, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। তা যৌগিক গড়ের সূত্র এটা মনে রাখবা। আর এই যৌগিক গড়টা দেখো, যৌগিক গড় এখানে বলে দিয়েছে কত, 8 বলে দিয়েছে, মানে এর মানটা হচ্ছে 8, এটা 8-এর সঙ্গে সমান। তো চলো সামেশন এফ আই আর এক্স এর মানটা আমরা বের করে রেখেছি, আমরা বসিয়ে দেবো। মানটা হচ্ছে 9p প্লাস 238, আর সামেশন এফ আই এর মানটা আমরা বের করে রেখেছি, দেখো সামেশন এফ আই হচ্ছে p প্লাস 31, তো আমরা p প্লাস 31 বসিয়ে দেবো, সমান সমান 8। এবার আমরা এখানে কী করে নেবো, বর্গগুণ করে নেবো। আমরা বর্গগুণ যদি করি, দেখো এদিকে করলো 8p আর এদিকে হবে আমাদের 9p, তো 9pটা বড়, এদিকে করলে 9p দেখি 9p প্লাস 238, চলোটা যেটা বড় হবে সেটাকে তোমরা আগে রাখবা। আর এদিকে আমাদের কত হবে 8p, বর্গগুণন 8 দিয়ে গুণ করে নিতে হবে, 8p প্লাস, আর 31-এর 8-এ গুণ করে নেবা, এটা 248 পেয়ে যাবে। আচ্ছা দেখো, 9p থেকে 8p এটা এদিকে বিয়োগ হয়ে যাবে, 9 থেকে 8 বিয়োগ করলে এটা একটা p রয়ে যাবে। আর এদিকে দেখো, এদিকে 248 আছে, 238 আছে, তো 248 থেকে 238 যদি বিয়োগ করো, এটা কিন্তু 10 পেয়ে যাবে। দেখো একদম বিয়োগ করলে 10 দেখা যাচ্ছে, তো পি এর মান কত পেয়ে গেলাম 10, এটাই আমাদের অ্যান্সার। পি এর মান বের করতে বলেছিল, দেখো আমরা কিন্তু বের করে নিলাম পি এর মানটা। এই যে পি এর মান বলেছিল নির্ণয় করো, সেটা আমরা 10 পেয়ে গেলাম। এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসের অঙ্কগুলো কিন্তু খুবই ভালো ছিল, মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, একবারে না বুঝতে পারলে তোমরা ক্লাসটা দুবারে দেখো। আর কোনো জায়গায় কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা, যে অঙ্কটা বুঝতে সমস্যা হবে সেই অঙ্কের নাম্বারটা মেনশন করবা, তখনই আমি বুঝতে পারবো যে তোমাদের কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে। তখন সেই সব টাইপের অঙ্কগুলো আমি আরও ভালো করে পরের ক্লাসগুলোতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, এবং ভিডিওগুলো যদি ক্লাসগুলো ভালো লাগে, ভিডিওগুলোতে অবশ্যই তোমরা লাইক করবা, এবং ভিডিওগুলো বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করবা। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো আবার দেখা হবে তোমাদের পরের ক্লাসে। তোমরা ক্লাসগুলো চাইছো, তোমরা চাইছো এই ক্লাসটা দেওয়ার পর আবার তোমরা ক্লাস চাইছো, তো তোমরা চিন্তা করো না, প্রত্যেকটা ক্লাস আসবে, আমি পরপর সবগুলো ক্লাস দিতে থাকবো, সব ক্লাস তোমরা কিন্তু সময় মতোই পেয়ে যাবা। তোমাদের এই যে মডেল টেস্ট পেপারটা, যেটা তোমাদের ভলিউম 2 যেটা আমি করাচ্ছি, এটা তোমাদের বিশেষ করে একদম সামনে যে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষার জন্য খুবই কার্যকরী। টেস্ট পরীক্ষার জন্য এই মডেল সেটটা, এই মডেল সেটগুলো দেওয়া হচ্ছে তোমাদের ভলিউম 2 থেকে। ভলিউম 2 এই মডেল সেটগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের টেস্ট পরীক্ষা ভালো হবে। এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এই না যে তোমাদের শুধু টেস্ট পরীক্ষায় অঙ্কগুলো আসবে, একদম মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। একদম মাধ্যমিক পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য, দুটো পরীক্ষার জন্যই তোমাদের এই ভলিউম 2 যে সেটগুলো আমি দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করতে হবে, এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো প্রত্যেকটা দেখতে হবে। ওকে, ঠিক আছে, তোমরা দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।